নমস্কার, সুপ্রীতিদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে পরিষ্কারভাবে দেখতে পেলে একটু কমেন্টস করুন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আজকে অনুরণনের আত্মা এবং পুনর্জন্মের সেকেন্ড পার্ট। হ্যাঁ, সবাই জয়েন করুক। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই। আচ্ছা, সবাই সবাইকে একটু ট্যাগ করে দিন। হ্যালো, সবাই দেখতে পাচ্ছি মৌমিতা, ঐন্দিলা দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে ফার্স্ট পার্টটা কোথায় গেল। ফার্স্ট পার্ট তো রয়েছে ইউটিউবে, কারণ এখন তো ডিলিট হয়ে যায় সমস্ত কিছু না, ফেসবুক থেকে 30 দিন হয়ে গেলে লাইভটা ডিলিট হয়ে যায়, সেই জন্য সমস্ত কিছু ওই ইউটিউবে স্টোর করে রাখা হয়। হ্যাঁ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। সবাই জয়েন করুক ধীরে ধীরে। আমরা আজকে আত্মা এবং পুনর্জন্মের সেকেন্ড পার্ট, এবং এই পার্টগুলো না সেকেন্ড, থার্ড, ফোর্থ অনেকগুলো পার্ট হতে পারে, মানে একটা পার্ট, এগুলোকে এভাবে কভার করা খুব ডিফিকাল্ট। এবং এই জিনিসটাকে দেখবেন যতবার এই টপিকটার উপর আলোচনা হোক, যতবার হোক, ততবারই ভালো লাগে এবং প্রত্যেকবার নতুন নতুন লাগে, কারণ এগুলো তো কোনো জড়ো আলোচনা না, জাস্ট একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। ধরুন এটা দিয়ে আমি জিনিসটাকে একটা ব্যাখ্যা করে দিলেন। এক একজনের কাছে এক এক রকম এক্সপিরিয়েন্স, নানান মানুষ নানান, কিন্তু এটা পুরোটা আমি যে আলোচনাটা আপনাদের সামনে করি সেটা, হ্যালো মনিকা, মৈত্রী, দেখতে পাচ্ছি। আমি যে আলোচনাটা করি সেটা শুধুমাত্র মানে শুধু একটা কোনো মানে ডেটা ওরিয়েন্টেড না। সমস্ত বিষয়গুলো, যেমন কিছুটা কঠোপনিষদ আছে, বাট আমি উপনিষদকে আজকে খুব একটা এর সাথে ইনক্লুড করিনি। কেন কি, আমি ভেবেছি উপনিষদ নিয়ে একটা একটা করে পার্ট আপনাদের সাথে আলোচনা করব। সেটা যদি আপনারা বলেন যে লেখা হিসেবে চান, তো আমি লেখা হিসেবেও পোস্ট করতে পারি। আপনারা যদি চান আমি মুখে বলি, তাহলে সেটাও অসুবিধা নেই। তবে আমার মনে হয় যে কোনো ছোট ছোট বিষয় নিয়ে মানে অনুরণনের একটা একটা পার্ট, ধরুন একবার উপনিষদ হলো, একবার আমরা যেরকম আমরা আগে ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছি, তারপর নানান রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। শ্রীপর্ণাদি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই একটু জয়েন করুক, কারণ এই সময়টা ছাড়া লাইভ করার টাইম খুব ডিফিকাল্ট। অনেকে আমাকে বলেছিলেন দিদি রাত্রি 11টায় লাইভটা করো, বাট 11টায় লাইভ করা পসিবল না। রাত্রি 11টায় লাইভ করা মানে সেটা শেষ হতে হতে অনেকক্ষণ লাগে, আর এগুলো নিয়ে রাত্রিবেলা আলোচনা করতে ভালোই লাগে, কিন্তু এখন তো যথেষ্ট রাত হয়েছে, ভালোই লাগবে। গোপা দাস, ভালো আছি। আমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন তো? সাউন্ডটা ঠিকঠাক আসছে তো? আচ্ছা, সবাই সবাইকে ট্যাগ করুন, আমি শুরু করব। প্রথম পার্টে যেটুকু বলেছিলাম, না এটা আমারই বাড়ি, এটা অন্য ঘর। আচ্ছা, সুজাতা দি দেখতে পাচ্ছি। আমার আত্মা একদম শান্ত নেই, খুব চঞ্চল, কিছুই ভালো হচ্ছে না, কয়েক মাস ধরে এমন হচ্ছে। হতেই পারে আত্মা ভালো নেই। দেখুন, আত্মার মনের মধ্যে কি সম্পর্ক, অনেকে প্রশ্ন করেন যে আত্মা আর মন কি আলাদা আলাদা জিনিস। না, আত্মা এবং মন বা আত্মার অস্তিত্ব, জড় পদার্থ। আহ কোন পায়েল গো? ওই নাগের বাজার? পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, লাইভ, লাভ লাইক দিতে পারছি না, কি জানি, অনেকেই বলছে সেটা হচ্ছে। আচ্ছা, আমরা এবার কিন্তু বেশিক্ষণ কথা বলবো না, কারণ একটু শুরু করে দিই টপিকটা, তারপর দেখবেন কথা বলতে বলতে অনেকের অনেক রকম কোয়েশ্চেন উঠে আসবে, তখন সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, যেহেতু লাইভ হবে, তো অনেকে তো লাইভের কিছু নোটিফিকেশন বা কিছুই খেয়াল করেন না, শুধুমাত্র কিছু হলেই শুধু ফোনটা এনকোয়ারিতে ফোন কানেক্ট করে, না হলে আমাকে মেসেজ করছে যে দিদি এটা কি ওটা কি, সমস্ত কিছু লাইভে পেজে আমি পোস্ট করে দিই। তাও আমার কথা শুনতে ভালো লাগে, তাতে কান্নার চিহ্ন কেন বুঝলাম না। সুস্মিতা দত্তকুণ্ডু, সুস্মিতা দেখতে পাচ্ছি, ডিপিটা আসছে না, নাকি রিমুভ করেছো? যেটা বিষয় সেটা হলো যে এখন যেহেতু লাইভ হবে, এখন কিন্তু কারুর আমি মেসেজ পড়বো না, ঠিক আছে? যারা হোয়াটসঅ্যাপ করবে কারোর মেসেজ পড়বো না, পরে কিন্তু আমি আনসার দেবো, কারণ এখন যেহেতু রত্ন বুকিং টাইম, তো অনেকে কনফিউজড হয়ে যেতে পারে দিদি রিপ্লাই কেন দিচ্ছেন না। তো আমার রিপ্লাই যদি না পান, তাহলে একটু পেজে এসে ঘুরে যাবেন, আমি রিপ্লাই দিই না। যদি আমি খুব ব্যস্ত থাকি, তাহলে সাধারণত ওই টাইমগুলো আমি প্রত্যেকটা টাইম স্লট
বেছে বেছে করি, তো আর যদি হয় আমি সেটাও রিপ্লাই দিই যে আজকে বুকিং হবে না, বা আপনাকে এখন করা, আপনার বুকিং নেওয়া পসিবল না, আগামীকাল করুন। যদি রিপ্লাই না দিই তাহলে ভাববেন হয় ভয়ঙ্কর আমি ব্যস্ত আছি কোনো একটা কারণবশত, আর না হলে আমি লাইভ করছি। এই তো, এই দুটো কারণ ছাড়া কোনো কারণ হবে না যে আমি রিপ্লাই দেবো না। ঠিক আছে, যাই হোক, আমরা কতটা আলোচনা করেছিলাম ওই পার্টে আমার মনে নেই, যে বিষয়বস্তুটা ছিল সেটা আমার মাথায় রয়েছে, কিন্তু অত না, বাড়ি আসিনি, এটা আমারই বাড়ি, এটা অন্য ঘর। ও আচ্ছা, কেয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, এই টপিকে আমরা একটু কমই দর্শক পাবো, কারণ মানুষ বেশি রাশি লগ্ন মাস আমার কি হবে, কোন দিকে কি রাখবো, এগুলো নিয়ে একটু বেশি জানতে চায়। জড়বাদী যারা বেশি মানুষ তাদের জন্য এই লাইভ গুলো নয়। আর জড়বাদ নিয়ে পড়ে থাকতে গেলে কোনো কিছুরই, কোনো দিনই মানুষ শান্তি পায় না। আমরা তো সবাই জড়ত্বর পিছনেই ছুটি, মানে যে কোনো কিছু। গিয়ে চা নিয়ে বসবো, হ্যাঁ। তো শুরু করি আমরা। হ্যাঁ, কারণ দেখুন, আমি যে জিনিসগুলো আপনাদের বলবো সেটা নানান রকম তথ্য বিষয় নিয়ে আমারই লেখা, সুতরাং আর এই জিনিসগুলো যদি আমি টু দি পয়েন্ট না লিখি তাহলে কি হবে, একটা একটা করে পয়েন্ট চলে যাবে মাথা থেকে, সেজন্য আমি লিখেছি। সে আমারই লেখা, আমি আপনাদের পড়ে শোনাবো। তার সাথে সাথে তো নানান রকম বিষয় থাকবে, যেটা আমি আজকেই পোস্ট করলাম। সেটা হচ্ছে যে যখন মানুষকে যখন প্রথম এই প্রশ্নটা উঠে এসেছিল যে সব থেকে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক জিনিস কি, তখন তো নানান মানুষ, নানান রকম পাণ্ডবরাও নানান রকম উত্তর দিয়েছিলেন এবং নানান রকম মুনি ঋষিরাও উত্তর দিয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠির যিনি ছিলেন তার উত্তরটাই সর্বজন গৃহীত হয়েছিল এবং সব থেকে বেশি মানে একদম প্রপার। তিনি বলেছিলেন যে মানুষ তো নিত্যদিনই মরছে, কিন্তু তবু মানুষ মৃত্যুকে ভয় পায় না, মৃত্যু নিয়ে চিন্তাই করে না। মানুষ শুধু চিন্তা করে যে আমার জড় পদার্থর জিনিস নিয়ে। হ্যাঁ, তো 3.5 বছর আগে এই কথা তিনি বলেছিলেন, অথচ সেই কথা আজও কতটা একসেপ্টেড ভাবুন। মানে এটা হচ্ছে যুধিষ্ঠিরকে ধর্মরাজ এই জন্যই বলা হতো, এবং তিনি সব সময়, একমাত্র যুধিষ্ঠিরই স্বর্গে গিয়েছিলেন, তিনি সবসময় আত্মার গতি নিয়ে চিন্তা করেছিলেন। অপেক্ষা করলে ভালো জিনিস পাওয়া যায়। আমরা এখানে এবার তাহলে প্রশ্ন ওঠে যে যদি আত্মা আলটিমেট হয়, তাহলে সচেতন জীবী যখন আমরা, জীবের মরণ হলেই কি দেহের যন্ত্র বা অংশগুলো সব বিফল হয়ে যায়? এটা কখনোই না। আমরা যদি, আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের শরীর জীবিত থাকে, এবং আমাদের জড় দেহ, যেটা কিনা আমরা ইকোসিস্টেম থেকে পাই, এবং আমাদের সোলার বডি অর্থাৎ সূক্ষ্ম শরীর, যেটা আমরা সোলার সিস্টেম থেকে পাই, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা একটা 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 একদম ক্ষুদ্র একটি এন্টিটি। এই যে অংশটা, কি আমি পরে উত্তর, সমস্ত প্রশ্নের লাস্টে উত্তর, সেটা কিন্তু এই এন্টিটিটা কোথা থেকে আসলো, কোথা থেকে শুরু হলো, কোথা থেকে শেষ হলো, আর কোথায় গিয়েই বা মিলবে তার কোনো সীমা নেই। এবং এটা কিন্তু ইনফিনিটি সাইন, অর্থাৎ আমাদের জন্মের কোথা থেকে আমি এসেছি, কোথায় আমি যাব, এবং আমার কি বা গতি, আমাদের কি বা গতি, তার কোনো কোনো প্রপার ম্যাপিং আমাদের কাছে কিন্তু নেই, এবং এটা হয়ও না। যেমন দেখুন, একটা এক্সাম্পল আপনাদের দিই। একটি মুরগির মাথা কেটে তার হৃদযন্ত্র বার করলে দেখা যায় মৃত্যুর পরও সেটা বেঁচে থাকে। রকফেলার ইনস্টিটিউট, হ্যাঁ, রকফেলার ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট ছিল আমেরিকাতে। সেখানে মুরগির হৃদযন্ত্রকে মৃত্যুর পরেও 8 ঘন্টা বাঁচিয়ে রাখা হয়েছিল, সম্ভব হয়েছিল। লাইভ আটকে যাচ্ছে কেন বলো তো, আমি তো জানি না। আমার তো নেটওয়ার্ক পুরো ভালোই আছে গো। সবাই বলছে কেন বাড়ি গেছে, এটা আমারই বাড়ি, অন্য ঘর, এটা আমার বেডরুম। এখানে আমি তো আগেও লাইভ করেছি, যেটা এই রাশিফলের লাইভ করেছি। এ থেকে বোঝা যায় দেহের যে আমাদের অংশগুলো, সেগুলো স্বতন্ত্র সত্তা আছে, দেহের মৃত্যুর পরেও কিন্তু সেগুলো বেঁচে থাকতে পারে। ঠিক আছে, একজন জড় বিজ্ঞানী, মানে তার নাম হলো চার্লস মাইন্ড, ওল্ড এজ গ্রোথ অ্যান্ড ডেথ। গ্রন্থটার নাম আপনারা লিখে নিতে পারেন। হ্যাঁ, গ্রন্থটার নাম হচ্ছে ওল্ড এজ গ্রোথ অ্যান্ড ডেথ। এটা অধ্যাপক চার্লস মাইন্ডের লেখা। তিনি বলেছেন, তিনি হার্ভার্ড কলেজের কিন্তু মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন। তিনি বলেছিলেন দৈহিক উপাদানগুলো, আমাদের যে জড়দেহ, তার উপাদানগুলো স্বতন্ত্রীকরণের অনিবার্য মানে কারণই হচ্ছে মৃত্যু। মানে আমাদের যে শরীর যন্ত্র এবং তার উপাদানগুলো যদি মানে একসাথে স্টপ হয়ে যায় তাহলে আমাদের মৃত্যু ঘটে। ঠিকঠাক আছে? আচ্ছা,
অনেকে বলছে ঠিক আছে, অনেকে ঠিক নেই, সবার জন্য হয়তো যার যার ব্যক্তিগত নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, এই যে এটাকে বলা হয় দেহের মৃত্যু, কিন্তু জড় বিজ্ঞানীরা বা বৈজ্ঞানিকরা সবসময় জড় পদার্থের মানে যেটা দেখেছেন সেটাকেই স্বীকার করেন যে না, জড় পদার্থ, জড় দেহ যখন মৃত্যু হলো তার মানে মৃত্যু, তারপর আর মানুষের কোনো অস্তিত্ব থাকতে, কোনো প্রাণীরই কোনো অস্তিত্ব থাকতে পারে না। কিন্তু এটা সম্পূর্ণই ভুল কথা। আমাদের অস্তিত্ব আগেও ছিল, কারণ শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হতে পারে না, যা ছিল সেটাই আছে এবং আগামীতেও কিন্তু থাকবে। ঠিক আছে। আপনাদের যেমন আমরা সবাই জানি যে মিশরে এরকম নানান জায়গায় কিন্তু দেহ সংরক্ষণ করা মানে মমি, ওরা বিশ্বাস করতো যে দেহ কিন্তু আবার ফিরে আসে। তো এটা নিয়ে কিভাবে তারা সংরক্ষণ করতো, এটা নিয়ে আমার কাছে একটা ডেটা আছে। কেন গো আটকে যাচ্ছে বুঝতে পারছি না তো, আটকে যাওয়ার তো কথা না, সবারই কি আটকে যাচ্ছে? লাইভ দেখা যাচ্ছে না কেন? আমার তো ওয়াইফাই খুব ভালো মতন চলছে। সবাই একবার পেজটা থেকে বেরিয়ে গিয়ে আবার আবার জয়েন করুন তো, দেখুন ঠিকঠাক আসছে কিনা। এরকম হলে ভালো লাগে বলুন, সবকিছু সেট করার পর ঠিকই আছে। অনেকে বলছে ঠিক নেই, কেন বলো তো? এক একজন এটা ফেসবুকেরও কোনো প্রবলেম হতে পারে। লাভ মনে মনে দাও, লাভ না, ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, এবার এই যে মতবাদটা, এটা বিজ্ঞান বলে যে আহ, বিজ্ঞান বলে যে কোনোদিনই সম্ভব না, একটা অস্তিত্ব যখন চলে যায়। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, হ্যাঁ হতে পারে। এটা তাহলে যে এক এক জায়গায় এক এক রকম প্রবলেম হচ্ছে মানে, এখন আটকাচ্ছে না। ওকে, অল ক্লিয়ার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো এবার আমাদের ঋগ্বেদে যে দশম মণ্ডলে, সেখানে মৃতদেহ অগ্নিদার বা অগ্নিসৎকার সম্পর্কেও কিন্তু অনেক স্তোত্র আছে। কারণ অগ্নিদান, মৃতদেহকে যখন আমরা, আমাদের স্থূল শরীরকে যখন অগ্নিদান করা হয় সেখানে কিন্তু, বা সৎকার করা হয়, সেখানে নানান রকম মন্ত্রের উল্লেখ আছে। মন্ত্রের মাধ্যমে প্রপারলি যদি আমরা মুখাগ্নি করতে পারি তাহলে কিন্তু আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। ঠিক আছে। এবং সেটা আজকাল কতজন নিয়ম মেনে করেন বা পুরোহিতরা সঠিক জানেন তার সম্পর্কে অনেক বেশি আমার সন্দেহ আছে, কিন্তু আছেন ভালো পুরোহিত যথেষ্ট আছেন, কিন্তু কমে যাচ্ছে সংখ্যাটা। যাই হোক, সেগুলো কত নম্বর সুক্ত বা কি এগুলো নিয়ে পরে হবে, এত ডিটেলিং এ যাচ্ছি না। একটা জিনিস আমি বলি, ডক্টর জন হান্টার, হ্যাঁ, তিনি একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ, সাইকিয়াট্রিক ছিলেন। তিনি অসাধারণ প্রতিভা ছিলেন, তিনি একাধারে ছিলেন বৈজ্ঞানিক, কিন্তু তিনি বিশ্বাস করতেন মানসিক শক্তিকে। কিন্তু নিজের মানসিক শক্তি তিনি কন্ট্রোল করতে পারতেন না, তার প্রচন্ড রাগ ছিল, তার রাগ চেপে রাখার শক্তি ছিল না। একসময় তার এত রাগ হয়েছিল এবং সেই রাগের কারণে তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, রাগ যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে তার আরো কতগুলো এক্সাম্পল আপনাদের দিচ্ছি। সেটা হচ্ছে ফরাসি একজন মানে চিকিৎসক, একজন ফিজিশিয়ান ছিলেন, তার নাম ছিল টুর টেলি। ঠিক আছে, TOURTEEE, টুর টেলি। তিনি তিনি চিকিৎসক ছিলেন, তিনি দেখেছিলেন দুজন মানে মহিলাকে, যে যারা এত রাগ হয়েছিল, রাগের কারণে মারা গিয়েছিল। অতিশয় প্রচন্ড ক্রোধ আর কি, সেটা মানুষের কিন্তু মানে হার্টকে হঠাৎ করে ব্লক করে দিতে পারে, কারণ আমাদের সেইভাবে শরীরের সমস্ত মেকানিজম গুলো চলতে থাকে। ইনফ্যাক্ট এটা জানেন তো, এটা অনেকেই হয়তো জানেন বা শুনেছেন, রাগ কন্ট্রোল, ওটা ওটা আবার মুদ্রা নিয়ে আরেকটি দিন বলবো, যেদিন আমরা রাগ নিয়ে লাইভ করব। হ্যাঁ, কারণ আমরা টপিক, আমি একটু একটু জিনিসগুলো যদি না বলি তাহলে আত্মার ব্যাপারটা ঠিক ভালো করেই বোঝা যাবে না। তাও যে আজকেই লাইভটা শেষ হবে তা কোনো ব্যাপার না, দেখবো অনেক কিছু এই বিষয় নিয়ে বলার আছে। মানে এটা এমন একটা টপিক, ক্রোধ এমন একটা শক্তি যেটা বিষের মতন কাজ করে। কিরকম? কোনো মা যদি রেগে গিয়ে বাচ্চাকে স্তন পান করায়, হ্যাঁ, তাহলে সেই বাচ্চার কিন্তু মধ্যে প্রচন্ড নেগেটিভ জিনিস কাজ করে এবং বাচ্চাও খুব রাগী হয় এবং বাচ্চার মধ্যে নেগেটিভ ঊর্জা চলে আসে। অনেক সময় হয় না, যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাকে মা পছন্দ করছে না, বা পারিবারিক কোনো কারণে মায়ের ওপর চাপ সৃষ্টি হচ্ছে, বা বাচ্চা হওয়াতে মা বিরক্ত,
অনেক ক্ষেত্রে এরকম হয়। হুম। সেক্ষেত্রে সে মা যদি কোনো কারণে খুব রেগে থাকে, মানে একটা রাগ হলো যে কোনো কারণে একটা কারোর সাথে ঝগড়া হয়েছে তা না, কিন্তু বাচ্চাকে ভালোবাসে সেটা না, কিন্তু বাচ্চার উপর যদি রাগ করে, ইনফ্যাক্ট কোনো খুব উত্তেজিত অবস্থায় বাচ্চাকে দুধ পান করানো উচিত না, এতে সমস্ত ঊর্জা বাচ্চার ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায়। রাগের টপিক হবে তাহলে নেক্সট টপিক। দেখবেন একটা কথা আছে যে আমরা ভয়ে মরে যাই। হ্যাঁ, অতিরিক্ত ভয়ে মানুষের মৃত্যু হতে পারে কিন্তু। তাছাড়া এছাড়া আরো জিনিস আছে, সেটা হচ্ছে রাগের আরেকটা কারণ হচ্ছে ঘৃণা এবং দুঃখ। এই দুটো কিন্তু প্রধান কারণ। রাগ আপনার এমনি এমনি হবে না। রাগ হবে হচ্ছে যে কথাটা একজন বলছে বা যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আপনার তার সম্পর্কে একটা ঘৃণা আছে, বা তার সম্পর্কে আপনার একটা কোনো রাগ আছে, না হলে কোনো মানুষ কিন্তু রাগতে পারে না। অন্যান্য আমরা কিন্তু নিজের ইচ্ছাতে অনেক সময় মরণের ভান করতে পারি। হ্যাঁ, যেরকম শুধু আমরা না, নানান রকম কীট পতঙ্গরা নাকি মরণের ভান করে। ইনফ্যাক্ট শিয়াল যদি কোনো কারণে তাড়া খায়, শিয়াল যদি আর দৌড়াতে না পারে, শিয়াল নাকি কিছুক্ষণের জন্য নিজের হৃদযন্ত্রকে স্টপ করে রাখতে পারে। হুম। গুড ইভিনিং পারমিতা, সবাইকে দেখতে পাচ্ছি। এবার দেখা যায় যে দেহের মূল কিন্তু দুটো উপাদান, একটা হলো আমাদের যেটা মন, আর অপরটা হচ্ছে প্রাণ স্পন্দন। তো অনেকে বলেন যে প্রাণ হচ্ছে মস্তিষ্ক এবং পুরো মানে বিজ্ঞানের মতে সমস্ত দৈহিক ক্রিয়ারই একটা ফলাফল। তো এই যখনই আমার পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে তখন আমি মৃত। কিন্তু তাই যদি হয় তাহলে মৃত মানুষের চক্ষুদান অঙ্গদান কি করে হয়? তাহলে তো সিস্টেমটা মারা যাওয়া উচিত, তাই না? অ্যাকচুয়ালি সোল আমাকে চালাচ্ছে, আমার সোল আমার বডিকে চালাচ্ছে। এই যে আমি যা বলতে চাইছি আমার মুখ তাই আওয়াজ বার করছে, আমি তাই কথা বলছি, আপনি যা শুনতে চাইছেন আপনার কান তাই শুনছে, এবং আমরা একই ফ্রিকোয়েন্সিতে কথা বলছি। সেই জন্য আমার ভাষা আপনার কাছে পরিষ্কার, আপনার ভাষা আমার কাছে পরিষ্কার। এখন আমি যদি স্প্যানিশে কথা বলি, আমি যদি জার্মান ভাষায় কথা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আবার আপনারা যদি এমন ভাষায় কথা বলেন আমি যেটা জানি না সেটাও বুঝতে পারবেন না। তাহলে কান তো চলছে, বায়োলজিক্যাল সিস্টেম তো এভরিথিং ইজ ওকে। তাহলে আমি কেন রিয়ালাইজ করতে পারছি না? বিকজ এই যে আমরা বলি আচ্ছা চলো ওর হিমোগ্লোবিন তো এত, আচ্ছা আপনার হিমোগ্লোবিন এত, আপনার ভিটামিন D3 কত, আপনার কোলেস্টেরল কত, কিন্তু আপনারা কি কখনো মাপতে পারবেন, বা আমরা কি কখনো মাপতে পারবো যে আমার স্ট্রেস কতটা, বা আমার মন খারাপ কতটা, বা আমার ভালো লাগা কতটা, আমি কতটা খুশি হয়েছি, কতটা ফ্রাস্ট্রেটেড? হ্যাঁ, এই যে জিনিসগুলি, যে এই যে কোয়ালিটি অফ মাইন্ড বা এক্সপ্রেশন অফ মাইন্ড বা পজিশন অফ মাইন্ড যাই বলুন, বা হোয়াট এভার মেবি, আমরা কিন্তু এগুলোকে এক্সপ্লেন করতে পারি না, এগুলোকে ডায়াগনোসিস করতে পারি না। এগুলোকে যেন যখন মানুষ কোনো ডিপ্রেশনে থাকে, যখন কোনো বনশ্রী, হ্যাঁ দেখতে পাচ্ছি বনশ্রী, যখন মানুষ কোনো দুঃখে থাকে তখন সবাই বলে আরে, যেমন একটা আপনার যদি এখান দিয়ে একটা কোনো কিছু কেটে যায়, গল গল করে রক্ত বেরোচ্ছে, লোকে বলবে আহা আহা কত দুঃখ, কি ব্যথা পেয়েছে। কিন্তু যদি আপনার মনের মধ্যে দীর্ঘদিন ধরে দুঃখ জমতে 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 বিশাল একটা আকার ধারণ করেছে, মানুষ বলে কি হয়েছে, কি এমন ব্যাপার? আপনি ডিপ্রেশনে থাকলে আপনার যদি মন খারাপ লাগে তাহলে আপনি মানুষকে বোঝাতে পারবেন না। কিন্তু দেখবেন কিছুই খেতে ইচ্ছা করে না, কিছুই ভাল লাগছে না, শরীরটার মন খারাপ থাকলে মনের মুখের মধ্যে মুখমণ্ডলে যে এক্সপ্রেশনটা ফুটে ওঠে, আর মন খুব ভালো থাকলে মুখের মধ্যে কি সেম এক্সপ্রেশন ফুটে ওঠে? কোনোদিনই হবে না। আপনি কোনো একটা খারাপ খবর শুনেন, সাপোজ আপনি আমেরিকায় আছেন, আপনি অস্ট্রেলিয়ায় আছেন, আহ, আপনি আহ থাইল্যান্ডে আছেন, হ্যাঁ যেখানেই আপনি থাকুন না কেন, যদি আপনি আপনার বাড়ির লোকের কোনো খারাপ খবর পান, আপনার ভ্যাকেশন মাথায় উঠে যাবে। তখন তখন মাথায় হবে কি হলো, মাথা খারাপ, কিছু 10 মিনিট আগে কিন্তু আনন্দ করছিলেন। তো এই স্থান কাল পাত্র কোনোভাবেই কিন্তু ওপরেই কিন্তু আমাদের সোলের ধর্ম অর্থাৎ স্টেট অফ মাইন্ড নির্ভর করে না। স্টেট অফ মাইন্ড নির্ভর করে, এটা প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ব্যাপার আছে। যেমন ডালের মধ্যে নুন দিলে, বা কোনো একটা খাবারে নুন নেই, আপনি খাচ্ছেন, হ্যাঁ, আর নুন দেওয়ার পরে প্রপারলি খাচ্ছেন, তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আমি যদি আপনাকে বলি, একটুখানি এক্সপ্লেন করে বলুন তো কি ডিফারেন্স, আপনি বলতে পারবেন না। কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু তৃপ্তি আসলো না খেয়ে। এই তৃপ্তিটা কোথায় পাওয়া যায়? তৃপ্তিটা সোলের ধর্ম। আহা জল খেয়ে আমার প্রাণটা জুড়িয়ে গেল, আমরা বলি না দেহটা জুড়িয়ে গেল, তাই না? কি করব বলুন তো, না শোনা গেলে কি করা যায়? আমার দিক থেকে তো কোনো প্রবলেমই হচ্ছে না নেটওয়ার্কের।
বুঝতে পারছি না গো। একটা জিনিস আপনাদের বলি আমি, সত্যি কি একদমই দেখা যাচ্ছে না? কিছু কিছু মানুষ বলছে দেখা যাচ্ছে, কিছু কিছু মানুষ বলছে দেখা যাচ্ছে না। আমি আজকে অনেকগুলো কোয়েশ্চেন আকারে নিয়ে এসেছি, হ্যাঁ, লিখে। তারপরে আপনারা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লাগাটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। আজকালকার দিনে আমরা না খুব রিলস দেখি, আমরা খুব অন্যের লাইফ দেখি। অমুকে ওখানে ঘুরতে গেছে, অমুকে এই করেছে, আজকে আমরা এসে পৌঁছালাম এই হোটেলে, আজকে আমরা নিয়েছি এই প্যাকেজ। কি হবে এগুলো দেখে? তাই না? কোনো লাভ নেই, তবু মানুষ দেখছে। মিলিয়ন্স ফলোয়ার, মিলিয়ন্স ফলোয়ার। এটা মানুষ বোঝে না, তার এই জিনিসগুলো দেখে তার কোনো লাভ নেই। ভালো জিনিসও তো আছে, কিন্তু দেখবেন ওখানে বেশি ফলোয়ার, ওখানের এঙ্গেজমেন্টও বেশি। কারণ মানুষ অন্যের জাগতিক জিনিস দেখে নিজের জাগতিক ইচ্ছা চরিতার্থ করতে চায়। চরিতার্থ করতে পারলে তার আনন্দ হয়। বেশি চরিতার্থ করতে পারলে, তার তুলনায় বেশি চরিতার্থ করতে পারলে ওভার কনফিডেন্স হয়। ওভার কনফিডেন্স বেশি বেড়ে গেলে অহংকার হয়। আর যখন সে তার তুলনায় খারাপ থাকে, তখন ডিপ্রেশন হয়। তার মানে কি? আমার প্যারামিটার হচ্ছে অন্য, আমি আমি আমার প্যারামিটার নই। আমি জানি না যে আমার কিসে আনন্দ হয়। আমি জানি না আমি কতটা আনন্দ পেতে এসেছি। আমি জানি না আমি কতটা কষ্ট পাবো। আমার কষ্টটাও ঠিক করে দেয় আরেকজনের আনন্দ। আমার কষ্টটা ঠিক করে দেয় আরেকজনের আনন্দে থাকাটা, আরেকজনের ভালো থাকাটা। তার মানে কি বেসিক্যালি ইউ আর হিংসুটে। তাই তো? বললেও মানুষের গায়ে লাগবে যে কেন দেখবো না। কি কি আছে ব্লগিং দেখার? আজকে আমরা এসছি মেথির শাক কাটছি, আমি দেখলাম একটা সেদিন ব্লগ। আজকে আমরা চলে এসেছি সিকিমে, এখানে ওখানে। সিকিম মানালি তো অনেকে গেছে, তাও মানুষ দেখছে। মেকআপের ভিডিও দেখছে, দেখেই যাচ্ছে আজকে আমি এখানে যাব, এরকম সাজবো। একই ভিডিও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে, কোনো বেসিক নেই। সেই একই ফাউন্ডেশন মাখছে, চোখে আইশ্যাডো মাখছে, ওই জিনিসগুলোই মানুষ দেখে যাচ্ছে। আবার সেখানে গিয়ে গালাগাল দিচ্ছে, দেখছেও গালাগালও দিচ্ছে। মানুষ সবাই কিন্তু অ্যাডিক্টেড। এবং অ্যাডিক্টেড কিসের প্রতি? মানে জাগতিক জিনিসের প্রতি। অমুকে থাইল্যান্ডে গেছে, অমুকে এখানে গেছে, অমুকে সেই গেছে, তুমি আমায় কোথায় নিয়ে গেলে, তুমি আমায় কি দিয়েছো, তুমি আমায় কি করেছো। যদি আমরা ভাবি যে আমি তো কিছু করতে পারলাম না, আমরা তো জীবনে ভালো কিছু করতে পারলাম না, আমি নিজে কি করেছি বা নিজে কি আর কি করা যেতে পারে, নিজের কি প্রবলেম আছে, সেগুলো নিয়ে ভাবা যায় না। অনেকে বলে সময় নেই, কিন্তু মানুষ যেটুকু রিলস দেখে সময় নষ্ট করে, এবং দেখবেন মানুষ কোনো কিছুতে একটা স্টিক থাকে না, একবার দেখছে একবার দেখছে, দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে। মানুষকে এই যে জাগতিক জায়গা থেকে দূরে নিয়ে যায় বা জাগতিক জায়গা থেকে বেশি অ্যাট্রাক্টেড করে, সবই হচ্ছে মানুষের সোল। অর্থাৎ আপনি একমাত্র নিজে দায়ী। কখনো বলবেন না যে ওই ওই জন্য আমার হয়েছে, এই জন্য আমার হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে ফ্রাস্ট্রেশন আছে, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে। কেউ বলতে পারবে কারোর জীবনে কোনো প্রবলেম নেই? কেউ বলতে পারবে যে আজকে তার কোনো মানুষের খুব হয়তো সারাটা দিন খুব খারাপ গেছে, খুব ডিপ্রেসড ছিল, খুব প্রবলেমের মধ্যে আছে, কিন্তু তাও সে সুন্দরভাবে নিজের কাজ করে যাচ্ছে, অফিস যাচ্ছে, সংসার করছে। এটা তার বাইরের, তার একটা, তার পারফরমেন্স, তার দক্ষতা, যে কত সুন্দরভাবে সে সব জনসমক্ষে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছে। কিন্তু সে হয়তো ভেতরে দুঃখী আছে। দুঃখটাও একটা জিনিস খুব মাথায় রাখবেন, এটা দেখবেন জীবনে খুব ভালো হেল্প করবে। সেটা হলো যে দুঃখটাও চিরদিন থাকে না, আবার ভালো জিনিসটাও কিন্তু চিরকাল থাকবে না। ভালোটাও কিন্তু ক্ষণস্থায়ী, দুঃখটাও ক্ষণস্থায়ী। হুম। তো এই জায়গাগুলোকে যদি আমাকে কন্ট্রোল করতে হয়, দেন আমার কার ওপর কন্ট্রোল দরকার জানো তো? আত্মার ওপর কন্ট্রোল দরকার। আত্মা তিনটি স্তরে মনের বিচরণ করে: সচেতন মন, অবচেতন মন এবং অতিচেতন মন। এবং এই অবচেতন মনটা কিরকম ভাবে পারফরমেন্স করে আমি একটু পরে বলছি। আমরা এবার আলোচনা করবো কটা কটা ডিটেল, হ্যাঁ, ডিটেলিং দিয়ে। দেখো, প্রথমে একটা জিনিস বলি। ডক্টর টমসন, হ্যাঁ, এই নাম, এনকোয়ারি নাম্বারে কথা বলুন মোহর মুখার্জি, উনি বলে দেবেন। এনকোয়ারি নাম্বার তো এখন খোলা আছে। ক্যামেরাটা বেশি উঁচু হয়ে গেছে, হতে পারে। থাক, একটু মাঝে মাঝে ক্যামেরাকে উচ্চ স্থান দিতে হয়।
ডক্টর টমসন তার ব্রেন অ্যান্ড পার্সোনালিটি বলে একটা গ্রন্থে তিনি বলেছেন, মস্তিষ্ক হচ্ছে একটি যন্ত্র বা উপকরণ, আর ব্যক্তিত্ব, মন বা আত্মা, সচেতন সত্তা যা আধিপত্য করে থাকে মস্তিষ্কের ওপর। মস্তিষ্ককে একটি বাদ্যযন্ত্রের সাথে তুলনা করা যায়, এবং বাদ্যযন্ত্রটা যদি মস্তিষ্ক হয় তাহলে ব্যক্তিত্ব হচ্ছে শিল্পী। সাপোজ আমি একটা পিয়ানো বাজাচ্ছি, তো পিয়ানোটার যে মানে রিড গুলো রয়েছে তার মধ্যে সুর আছে, কিন্তু সুর কটা? 7টি। দেখুন, সা রে গা মা পা ধা নি সা, এই 7টা সুরের ওপর কিন্তু ডিপেন্ড করে পৃথিবীতে যত সঙ্গীত হচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু কত তার ভ্যারাইটি। কিন্তু যে সঙ্গীত মনস্ক পার্সোনালিটি বা সঙ্গীত মনস্ক আমার যে মন, সেই কিন্তু সঙ্গীতটা তুলছে। ভালো আছি বিক্রম, ভালো আছি। সে কিন্তু সঙ্গীতটা তুলছে। আমার আঙ্গুল কিন্তু এমনি এমনি রিড গুলো টিপে দিলে বা হারমোনিয়াম টিপে দিলে, পিয়ানো টিপে দিলে কিন্তু, বা সেতার বাজাতে শুরু করলে সুর বেজে উঠবে না। কিন্তু জিনিসটার মধ্যে পসিবিলিটি আছে। হ্যাঁ, অর্থাৎ বাদ্যযন্ত্র হচ্ছে, তাহলে কি বললেন তিনি, যে মস্তিষ্ক হচ্ছে আমাদের সেই যন্ত্রটা, মানে যে যন্ত্রটার মধ্যে আমি সুর তুলবো, আর আমার ব্যক্তিত্ব হচ্ছে সেই শিল্পী। আচ্ছা, থ্যাংক ইউ। সঙ্গীত সৃষ্টির জন্য একজন সঙ্গীতকার প্রয়োজন। সঙ্গীত কিন্তু কোনো কোনো মানে কোনো কিছুর মধ্যে থাকে না। ধরুন বেহালার মধ্যে সঙ্গীত আছে, কিন্তু আমি যদি বাজাতে না পারি, তাহলে একটা বাচ্চাকে হারমোনিয়াম দেওয়ালে বা আমাকে যদি কেউ পিয়ানো দেয়, আমি যেরকম ভুলভাল আওয়াজ সুর বের করবো, সুর বার করব, ঠিক সেরকমই কিন্তু আহ, আমাদের আত্মা যদি মস্তিষ্কের সাথে কোঅর্ডিনেট না করে, আত্মা যদি পরিচালনা না করে, তাহলে মস্তিষ্ক ভুলভাল কাজ করবে। এই জন্য যার আত্মা যেমন, চোরের আত্মা চুরি করে, রেপিস্টের আত্মা রেপ করে, নেগেটিভ মানুষের আত্মা নেগেটিভিটি ছড়ায়। কখনো দেখা যায় না যে একটা ভালো মানুষ, যারা হোয়াটসঅ্যাপ করছেন তারা আপনারা একটু ওয়েট করবেন, আজকে রাত্রিবেলা কিন্তু রত্ন বুকিং হবে। অনেক মেসেজ এসছে, আমি একটু, আপনারা লাইভটা কেন ফলো করেন না ম্যাডাম? রিপ্লাই দিচ্ছেন না কেন? রিপ্লাই দিচ্ছেন না কেন? মেসেজ এসে, হ্যাঁ নূপুর দেখতে পাচ্ছি। এবার এই যে বিষয়টা, যে একটা জিনিস বলি, এই যে সঙ্গীতকার মানে আমার আমার আত্মা, মানে আমি, তাই তো? আমি যদি খুব সুশিক্ষিত না হই, আমি যদি নিপুণ না হই, আমার যদি ক্রেডিটস না থাকে, তাহলে কনকর্ডের পরিবর্তে ডিসকর্ড। কনকর্ড মানে হচ্ছে সুর সাম্যকে বলা হয় কনকর্ড। যারা সঙ্গীতের লোক তারা ভালো বুঝতে পারবেন। আর যদি আমি ডিসকর্ড করি, মানে ভুলভাল আওয়াজ বেরোবে, ঠিক আছে? তো কিন্তু জাগতিক যারা তত্ত্বে বিশ্বাস করে, তারা কিন্তু এগুলো বিশ্বাস করে না। যেমন ধরুন, বৃক্ষ যখন বেরোয়, তো গাছ যখন বেরোয়, সেরকম গাছের যে বীজের মধ্যে, বীজকে দেখলে বোঝা যায় একটা গাছ এর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ তাকে কি দান করে বলুন তো? তাকে হেল্প করে সেই জীবনটা বেরিয়ে আসার জন্য। কখনোই প্রকৃতি মানে জল, সানলাইট, কখনোই আমের বীজের থেকে আমড়া বার করতে পারবে না, জামের বীজ থেকে জামরুল বার করতে পারবে না, তাই না? অর্থাৎ আমার যে ধর্ম, মানে আমার যে গোপা বোস, আচ্ছা, আমার যে প্রত্যেকটা মানুষের, আপনার আমার XYZ প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা ধর্ম আছে। ধর্ম মানে হচ্ছে নিজস্ব, কি বলবো, মানে নিজস্ব একটা নেচার আছে। হ্যাঁ, এই নেচারটা কিন্তু যার যার বীজের মধ্যেই লুকোনো আছে। পারিপার্শ্বিক পরিবেশ, অনেকে বলে যে যে যার পরিবেশ থেকে যা দেখে তাই শেখেন, অত সহজ না। একটা পরিবেশে 10 জন মানুষ হলে 10 জন 10 রকম মানুষ হয়, ঠিক আছে? যেমন একটা সর্ষের বীজ আর একটা বটের বীজের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, মানে খুব একটা ছোট বড় হয় না। কিন্তু একটা সর্ষের বীজের থেকে কতটুকু গাছ তৈরি হয়, আর একটা বট গাছের বীজ থেকে একটা বিশাল বটবৃক্ষ তৈরি হয়। বিশাল আহ একটা একটা মহিরুহে পরিণত হয়, যেটা দেখে কখনোই বোঝা যায় না, অথচ সে কিন্তু সেম সেম সানলাইট পাচ্ছে। সেম, সে কতটা মানে সানলাইট অ্যাবজর্ব করবে, কতটা তার আহ মানে ক্ষমতা, তার সে কতটা জল সংগ্রহ করবে, কতটা তার মিনারেলস লাগবে। শতাব্দী, আচ্ছা চেষ্টা করব। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তার বীজের ধর্মের উপরই ডিপেন্ড করে, মানে লুকিয়ে আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার আমার মধ্যে, আপনার মধ্যে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে কি রবীন্দ্রনাথই হয়েছেন? বা রবীন্দ্রনাথের তো আরো ভাই বোন ছিল, একই পরিবেশে মানুষ হয়েছে, এটা তার নিজস্বতা। নেতাজির নিজস্বতা নেতাজির মধ্যে লুকিয়েছিল, এটাকে বলে প্রাণ বীজ। হ্যাঁ, আহ, এই প্রাণ বীজকে বেদান্ত দর্শনে বলছে সূক্ষ্ম শরীর। লিবনিজ নামক একজন বিজ্ঞানী তাকে বলেছেন মোনাড। এবং মোনাড হচ্ছে
কণাদের মানে যেটাকে অণু বলে আর কি, তার মানে সমকক্ষ। সূক্ষ্ম শরীর এই অদৃশ্য বীজ বা প্রাণবিন্দু, এতেই থাকে আমাদের মন বুদ্ধি। মানে একটা বীজের মধ্যে যেমন লোহার পরমাণুর মধ্যে লোহার সমস্ত ধর্ম লুকিয়ে আছে, ঠিক সেরকম আমাদের এই সূক্ষ্ম শরীরের মধ্যে প্রাণ বিন্দুর মধ্যেই মন বুদ্ধি যৌক্তিকতা চিন্তা শক্তি ইচ্ছা শক্তি শ্রবণ দর্শন ঘ্রাণ যে যা ধর্ম আছে। এবং মেইন জিনিস কোনটা লুকিয়ে থাকে, পূর্ব জন্মের সংস্কার, যেটা জন্ম জন্মান্তর ধরে আমি বহন করে চলেছি। আমার পাপ আমার পুণ্য সবই আমি বহন করে চলেছি। এটা একটা ইথারীয় ব্যাপার বা বৈদ্যুতিক ব্যাপার, অর্থাৎ পদার্থের অতি সূক্ষ্ম কণা যা এমন একটা শক্তি দ্বারা সন্নিবদ্ধ থাকে তাকে বলা হয় জীবনী শক্তি বা প্রাণ শক্তি। এই সূক্ষ্ম শরীরই হচ্ছে প্রকৃত মানব সত্তা। ঠিক আছে, এবার অনেকে বলবে যে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা আমি লিখেছি, যেমন একটা কাঁকড়া বা ঝিনুক যেমন তার মানে তার একটা শেল দিয়ে প্রোটেক্টেড থাকে, আমরাও তেমন আমরা আমাদের সেই শরীরের শেল দিয়ে কিন্তু প্রোটেক্টেড। এবার আমরাই আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী শেপ চেঞ্জ করি। ঠিক আছে, এবার কিভাবে করি? এবং একটা জিনিস, এটা সবাই এটা বলা দরকার, এটাও ভেবেছিলাম বলবো না কিন্তু বলি, আশা করি আপনারা বোর হবেন না। যারা বোর হওয়ার তারা বোর হবে এগুলো নিয়ে, কিন্তু প্রচুর প্রচুর মানুষ আছে শুনতে ভালোবাসে। এই যে আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে আমাদের সমস্ত কিছু বর্তমান থাকে, এখান থেকে আমাদের কিছু গ্রহণ করারও নেই কিছু দেওয়ারও নেই। যা যা হয় আমরা প্যারামিটার চেঞ্জ করি সময় সাপেক্ষে পরিবেশ সাপেক্ষে, ধীরে ধীরে আমরা নিজেকে চেঞ্জ করি নিজের এবং পরিস্থিতি অন্য মানুষের ব্যবহার। কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বেসিক আছে। অনেকে বলে না শোন না, এটা নিয়ে আজকে কথা বলবো না, ওটা পরে বলছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমন কি বললাম, দেখো এটা ভুলে গেলাম অন্য এটা আসলে আমার তো আমি জাস্ট পয়েন্ট লিখেছি। যাই হোক, মৃত্যুর সময় আমাদের সমস্ত যে প্রাণ শক্তি একটা নিউক্লিয়াসের মধ্যে একটা পয়েন্টেড হয়ে যায়, এবং এটা একটা বীজের মতন, যেমন একটা বললাম বটের বীজ বা আমের বীজের মধ্যে সমস্ত গাছটা কিন্তু লুকিয়ে আছে, এবং এক একটা বীজের মধ্যে এক এক রকম, যেমন এই আমের বীজটা থেকে একরকম গাছ বেরোবে, ওই আমের বীজটা থেকে একরকম ফল হবে। হ্যাঁ, গাছটা একই রকম কিন্তু ফলের স্বাদটা কিন্তু অন্য অন্য রকম। এবং পিতা মাতা আমাদের দেহ গঠনের সহায়ক মাত্র, তারা তাদের সাহায্যে পরিবেশের নিয়ম রক্ষা হয় এবং আমরা শরীর পাই। কিন্তু শরীর কিন্তু সূক্ষ্ম শরীরের নির্দেশে ক্রিয়েট হয়, মানে আত্মার শরীর নির্দেশে শরীর ক্রিয়েট হয়। শরীর তৈরি হয়েছে বলে কিন্তু আত্মা আসে না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। এবং এটা কন্টিনিউয়াসলি ঘুরছে। ঠিক আছে, যেরকম এই রীতিকে পুনর্জন্ম রীতি বলা হয়। এবং এটা কিরকম টাইপের বলুন তো, এটা অনেকটা এরকম, সাপোজ আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি ধরো আপনি রেস্টুরেন্টে গেছেন, আপনি কিন্তু প্ল্যান করে গেছেন আজকে চাইনিজ খাবো, তাই তো? এবার চাইনিজের মধ্যে আপনি মেনু ঠিক করছেন, আপনি যেভাবে মেনু ঠিক করছেন সেইভাবে কিন্তু শেফ আপনাকে বানিয়ে দেবে। বা আপনাকে জিজ্ঞেস করলো বাড়িতে মেয়েটা আজকে কি খাবে, রাতে রুটি খাবে না ভাত খাবে, আপনি বললেন না রুটি খাবো, রুটির সাথে এটা খাবো। আপনি ভেবে নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আত্মায় আগে পসিবিলিটি তৈরি হয়। ঠিক আছে, আত্মায় পসিবিলিটি তৈরি হয়, তারপরে জাগতিকভাবে সেটা রূপ ধারণ করে। এরকম না যে এটা আগে হয়ে আছে তারপরে আমার ইচ্ছা তৈরি হবে, এটা কখনোই হয় না, তাই না? এটা কখন হয়, যেটা সেখানেও কিন্তু আপনার চয়েস আছে। সাপোজ আপনি ভীষণ জাগতিক মানে যেটা দেখছেন সেটা, এরকম প্রচুর মানুষ আছে যেটা দেখে তার উপর কিন্তু তারা ডিসিশন নেয়, তারা নিজে থেকে কোনো কিছু ডিসিশন নেয় না, তারা নিজে থেকে কোনো কিছু ভাবে না। যারা একদম স্থূল বুদ্ধি সম্পন্ন, যারা কিন্তু বুদ্ধির দ্বারা কাজ করে না, যারা ধরুন একদম শ্রম দিয়ে কাজ করে, হ্যাঁ, এবং যারা পুরো দৈহিক পরিশ্রমের উপর ডিপেন্ড করেই কাজ করে, ওরা কখনো দেখবেন সেভিংস করতে চায় না, ছোটবেলায় ওরা পড়াশুনো করতে চায় না, আবার বড় হলে বলে। যারা বলেন যে আচ্ছা সবাই সমান সমান, সবাই যে সমান সমান এই কথাটা সবসময় খাটে না। একটা ছোট বাচ্চা, যেই বাচ্চাটা নিজে সকাল ভোরবেলা স্কুলে যাচ্ছে পড়াশুনো করছে, যে যতটা পরিশ্রম করছে, সে যতটা পরিশ্রম করে বিকেলবেলা আবার স্কুল থেকে এসে টিউশন যাচ্ছে, বা স্কুল থেকে টিউশন করে ডিরেক্ট সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে বাড়িতে আসছে, সে আজকে নিজের জীবনকে যেভাবে স্যাক্রিফাইস করছে, যে যতটা ত্যাগ করছে পরিশ্রম করছে, আরেকটা বাচ্চা
বাউন্ডুলে পানা করে সারাক্ষণ খেলে বেড়াচ্ছে, পড়াশুনো করছে না, সে বড় হয়ে গরিব হয়ে গেল, তার মানে কি এটাই যে সে সে আর দুজনে ইকুয়াল? না, কখনোই ইকুয়াল না। এবার এখানে অনেকে প্রশ্ন আনবে যে তাহলে তো অনেকে দেখা যায় কিছুই করেনি জীবনে, প্রচুর টাকা রোজগার করেছে, আবার দেখা যাচ্ছে যে অনেকে এখানেই আসে পুনর্জন্ম। অর্থাৎ আমি যদি খুব গরিব বাড়িতে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমি সেরকমই কর্ম করেছিলাম যে এখান থেকে আমাকে স্ট্রাগল করতে করতে উঠতে হবে। আবার যারা তার পরের জেনারেশন, সে এইরকম সুন্দর কর্ম করেছে, সেই জন্য সে এখান থেকে স্টার্ট করেছে। একই দিনে প্রচুর মানুষ জন্মাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, 7:30 এটা পরে লাইভ করেছিলাম, একদম ঠিক বলেছো। আমি যখন এই শাড়িটা পরছিলাম তখন এটাই ভাবছিলাম। তুমি আর আমি একই ভাবি, বিক্রম। বিক্রমের নামের মধ্যে কিন্তু রাম লুকিয়ে আছে, তাই না? আচ্ছা, এবার যখন একই একই দিনে প্রচুর বাচ্চা জন্মায়, কেউ কোটিপতির বাড়িতে জন্মায়, কেউ অত্যন্ত গরিব বাড়িতে জন্মায়, কেউ মিডল ক্লাস বাড়িতে জন্মায়। এটা কি তার প্রারব্ধ, তার কর্মফল, সে এরকম জায়গাতেই জন্মেছে, সে সেইটুকু করে গেছিল আগের জন্মে, তাই জন্য ওইটা এবার সে ভোগ করতে এসেছে। ওটা কেউ কারোর কাছ থেকে নিয়ে যেতে পারে না, এবং যেই জিনিসটা আমি নিয়েই যাব না, তার জন্য আমার বাড়ি, আমার পোর্শন, মিউটিশন, হ্যান ত্যান, কত কিছু নিয়ম, তাই না? এটা আমার শাড়ি, এটা আমার গয়না। মৃত্যুর আগে পর্যন্ত মানুষ, কিছু করার নেই। কিছু কিছু ছেলে মেয়ে, কিছু কিছু পরিবার বর্গ এমন হয় যে বাবা মার সাথে এরকম করে, বা অনেক, শুধু ছেলে মেয়েকে বলবো না, আমি এরকম প্রচুর বাবা মাকে দেখেছি যারা সন্তানের সাথেও প্রচন্ড পলিটিক্স করে, প্রচন্ড করে, এবং সন্তানের কাছ থেকে পারলে টাকা নিয়ে নিচ্ছে। হুম, এরকম তো এত কাজের জন্য দেখেছি মানুষকে, তো কোনো কারুকে একবারে বলা উচিত না সব ছেলে মেয়েরাই খারাপ। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু মেনটেন করা, যে এবং নিজেকে বোঝানো। হুম, লাস্টে আমি কথাটা আলোচনা, প্রশ্ন করো। তো আমি যদি এটা না মানি যে এটা আমার কর্মফল, তাহলে এই কর্মফলের থেকে আমি কোনোদিন বেরোতে পারবো না, এখানেই হবে ডিপ্রেশন। তুমি কাউকে প্যারামিটার বানিয়ে ফেললে যে দেখো ও এরকম, আমি ওরকম। এখন তো জ্বর আসবেই পুনাম, সর্দি হবে, এখন তো ওয়েদারটাই এরকম। যেমন ধরো আমি যদি বলি আমি মাধ্যাকর্ষণে বিশ্বাস করি না, হ্যাঁ, আমি গ্র্যাভিটেশনাল ফোর্সে বিশ্বাস করি না, তাই বলে কি গ্র্যাভিটেশনাল ফোর্স নেই? গ্র্যাভিটেশনাল ফোর্স কি আবিষ্কার করেছিল? নিউটন। আমাদের গুরুত্বাকর্ষণের কথা অনেক আগে কিন্তু বলে গিয়েছেন। আমাদের ধর্মে, আমি পরে একদিন সেটা নিয়ে আলোচনা করবো। এই গুরুত্ব আকর্ষণ সব থেকে বেশি হচ্ছে বৃহস্পতির, এই জন্য বৃহস্পতি এত বড় প্ল্যানেটস। বৃহস্পতি যাদের খুব স্ট্রং, তারা খুব ভারী হয়। অর্থাৎ যারা যত বেশি পার্সোনালিটি যুক্ত মানুষ, তাদের মুখ, আপনি তাদের কখনো মুখ বা মানে শরীরটা, বিশেষ করে মুখের শেপ কখনো ভাঙা দেখবেন না। যাদের চোয়াল ভাঙা, তাদের কিন্তু, এখন যারা অপারেশন করে ভাঙে তাদের কথা বলছি না, ন্যাচারালি ওই জন্য দেখবেন ছোট্ট বাচ্চাদের মুখ সবসময় গোল হয়। যত বেশি গোল মুখ তত বেশি ট্রাস্টওয়ার্দি মানুষ। এই যে ফেস রিডিং বলে, ফেস রিডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানুষের ফেস দেখলে বোঝা যায় মানুষের নেচারটা কেমন। যাদের এই দুটো লাইন বেশি বেরিয়ে আসে, হ্যাঁ, যাদের মুখ খুব ছুচলো হয়ে গেছে, মুখ চোপড়া ভেঙে গেছে, গাল চোপড়া, তাদের যে পার্সোনালিটি, তাদের যে কর্ম, মানে অর্থভাগ্য, তাদের যে সমস্ত কিছু, সেটা নেচার আপনাকে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। যেমন আমাদের হচ্ছে না, দেখুন SIR, কোন সালে কোন বাবা ভোট দিয়েছে, মা ভোট দিয়েছে, 2002 তো আমি ভোটই দিইনি, তখন আমার 16 বছর বয়স। তো ওই সময় মায়েরটা, হ্যাঁ, মানে বা বাবারটা দিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, তাহলে মানে কি আমি কার সাথে যুক্ত? আমার অ্যানসেস্টারদের সাথে যুক্ত। সেরকম আমাদের আমাদের যে মৃত্যুটা, মৃত্যুর সময়ও কিন্তু আমরা আমরা কেন এই যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করি? কারণ আমরা সবাইকে, আমাদের পূর্বপুরুষকে শান্তি দিতে চাই, কারণ আমরা তাদের কাছে ঋণী, শারীরিকভাবে এবং আত্মিকভাবে। এবং এই আত্মিক ব্যাপারটা আমি যদি বলি, কেন আজকে
মনে হলো যে এটা আমার চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, বা আমার কেন আজকে মনে হলো যে আমি আজকে সিজুয়ান চিকেন খাবো, কেন কি আমার মনে হয়েছে তাই এটা আমি অর্ডার করেছি, তাই সেটা এসেছে। আমি অর্ডার করেছি বলে, সাপোজ আপনি মেনল্যান্ড চায়না থেকে অর্ডার করেছেন, দেখুন ওখানে হয়তো সেখানে জিনিসটা হচ্ছে, সেটা আপনাকে ডেলিভারি দিয়ে গেল, যদিও মেনল্যান্ড চায়না ডেলিভারি মনে হয় দেয় না, আমি যতদূর জানি না, ওখানে গিয়েই খেয়েছি সব সময়। কিন্তু ওখানে আপনি চেয়েছেন বলে কিন্তু ওখানে হচ্ছে, যে কোনো রেস্টুরেন্ট ধরে নিন, ঠিক আছে? মানে আপনার ইচ্ছাতে কত দূরে সেই ইচ্ছাটা পাস হয়ে গেল, সেটা কিন্তু অত দূরে হচ্ছে, সে আবার সেটা আপনাকে দিয়ে গেল। এইভাবে কিন্তু কর্মফলও কিন্তু আমাদেরকে পরিচালনা করে। অর্থাৎ আমার ডিজায়ার, আমার আমার মৃত্যু হয়ে গেছে, ধরুন আমি জীবিত নই, কিন্তু আমার কর্মফল এরকম, মানে বাজেটের মতন। সাপোজ আপনার কাছে এখন 10,000 রুপিস আছে, তাহলে আপনি যে রেস্টুরেন্টে খেতে যাবেন, এখন আপনার কাছে যদি 2,000 টাকা থাকে, তাহলে আপনি সেরকম জিনিসই খাবেন, সেই রেস্টুরেন্টে গিয়ে ঢুকবেন, তাই না? বাজেট অনুযায়ী। তো আমার কর্মফলের একটা বাজেট আছে, সেই বাজেট অনুযায়ী আমরা চুজ করতে পারি যে অমুক বাবা মা ঘরে গিয়ে আমি জন্মাবো। এবং আপনি এটা চয়েস করতে পারেন না, আপনাকে যা দেবে সেটাই আপনার নিতে হবে, এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার কর্মফলের উপর। যেমন আমাদের কাউন্সিলিং হয় না, জয়েন্টে কে কোথায় পেয়েছে, বা যে কোনো পরীক্ষাতে, ওখানে পেয়েছে, ওখানে পেয়েছে, আপনি বললে হবে না যে না না আমি যাদবপুরে পড়বো, না না আমি এখানে পড়বো। আপনাকে দেবে কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনাকে দিল জলপাইগুড়িতে, আপনাকে দিল এখানে ওখানে, কত যা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। মুখে ঘা হয়েছে, সব থেকে একটা ভালো জিনিস বলছি, একটু গরম জলের মধ্যে একটু ঘি দিয়ে খাবেন, খালি পেটে ঘুম থেকে উঠে, একটুখানি ঘি, হাফ কাপ বা 1 কাপ গরম জলে, আস্তে আস্তে সেরে যাবে। সবকিছু ওষুধ খেয়ে সারে না, আয়ুর্বেদ ডেঞ্জারাস জিনিস। এবার অনেকে বলেন এটা তো বংশগত, এই কথাটা শিখবেন, অনেকে বলে অমুকে ওদের বংশটাই এমন, হ্যাঁ ও ওখান থেকে এটা শিখেছে। সবই যদি বংশগত হয়, তাহলে তো একই বংশে সবাই সুরকার হতো। এটা আমরা অনেক সময় ভাবি এ ওর মতন ও ফিরে এসেছে, এটা আমাদের মানসিক ধারণা থেকেও আমরা ভাবি। ভাবলে তো কোনো খারাপ কিছু হচ্ছে না, ভেবে যদি আনন্দ হয় তো ভাবো না, খারাপ ভেবো না, ভালো ভাবাটা উচিত। কিন্তু এটার কোনো শিওর শট কোনো প্রমাণ নেই। আমার খুব গরম লাগছে, চোখ বিষেও। বাবা মাকে চয়েস করে তুমি, ভগবান তোমাকে দেবে না, তোমার কর্মফল অনুযায়ী তুমি সিলেক্টেড হবে ওখানে, ঠিক আছে? এখানে ভগবানের কোনো ব্যাপার নেই। ভগবান আমাদের শুধু, আমরা যদি ভগবানকে ডাকি, যেমন আমাকে প্রকৃতি অক্সিজেন দেয়, কিন্তু আমার যদি শ্বাসকষ্ট থাকে আমি সেই অক্সিজেনই নিতে পারবো না, তাহলে বললে হবে না প্রকৃতি আমাকে অক্সিজেন দিচ্ছে না। প্রকৃতিতে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন ডাই অক্সাইড আছে, হাইড্রোজেন সালফাইড আছে। তুমি কোন গ্যাস নেবে সেটা তো তোমার অ্যাডাপ্টেবিলিটির ওপর ডিপেন্ড করে, তাই না? সনিতা সৌমেন ভালো আছে, ছন্দা হ্যাঁ দেখতে পাচ্ছি। যাই হোক, সবকিছু বংশগতি না। দুটো এক্সাম্পল দিই, হ্যাঁ। একজন হচ্ছে একজন মানে পোলিও দাবা খেলোয়াড়, তিনি মাত্র 8 বছর বয়সে আম, অনেক জয় করেছেন, অনেক রেকর্ড জয় করেছেন। ইনফ্যাক্ট 5 বছর বয়স থেকে নাকি তিনি লন্ডন এবং প্যারিসের এমন এমন খেলোয়াড়দের পরাজিত করেছিল, হুম, যেটা, এবং একসাথে সে 33 রকমের খেলা কিন্তু খেলতে পারতো। মানে কি ডেঞ্জারাস তার, মানে পাওয়ারফুল, ঠিক আছে? এবং বিখ্যাত জার্মান কবি, যেমন ধরো গেট বলে একজন ছিলেন, তিনি 10 বছর বয়স থেকে নাকি গ্রিক এবং 16টি ভাষা এত ভালো জানতেন, এত বেশি তিনি দক্ষ ছিলেন যে তিনি তার মানে টিচারদের থেকে বেশি স্ট্রং ছিলেন। আর একটা 6 বছরের মেয়ের কথা একবার একটা শুনেছিলাম, যে নাম আমি জানি না, সেটা নিউ ইয়র্কে একটা জার্নালে তিনি বলেছে, সেখানে বলছে বিটোফোন থেকে পিয়ানো সমস্ত কিছু, এমন শক্ত শক্ত সঙ্গীত তিনি মানে সঙ্গীত আর কি বাদ্যযন্ত্র সে বাজাতে পারতো, যেটা ভাবাও যায় না, যেখানে তার মা বাবা কিছুই কেউই না, মানে কিছুই সে সে সমস্ত ধার দিয়ে যায় না, কেউই সঙ্গীতের কিছু তার ব্যাপারই না। আসলে সমস্ত কিছুই কিন্তু মানুষ পূর্ব জন্ম থেকে নিয়ে আসে, এবং এই জন্মে এসে সে সেটা চরিতার্থ করতে আসে। এবং পূর্ব জন্মে আমরা অনেক সময় বুঝি না যে কিছু কিছু জিনিস যখন আপনার, এগুলো পুরোটাই যখন শুদ্ধিকরণ শেখানো, আপনাদের বলা হয় যে কিভাবে আমরা আমাদের পূর্ব জন্মকে, হুম
আমরা পূর্বজন্মের নেগেটিভিটিটাকে বেসিক্যালি কাটাতে চাই। এই জন্য যে যার যত পূর্বজন্মের পাপ, পূর্বজন্ম মানে পূর্ব একটা জন্ম না, পূর্ব সহস্র জন্ম হতে পারে, আমরা সেটা জানি না কটা জন্ম আমাদের হয়েছে। অনেকে বলেন যে আমার যদি পূর্বজন্মের অস্তিত্বই থাকে তাহলে আমি সেটা মনে করতে পারি না কেন, তাই তো এই কথাটা আসে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সুচিতা দি, তো এই কথাটা আসে যে কেন আমরা মনে করতে পারি না। আপনাকে যদি বলা হয় সাপোজ আজকে হচ্ছে 18, তাই তো 18 নভেম্বর 2025, তো 18 নভেম্বর 2024 আপনি কি করছিলেন আপনি বলতে পারবেন? পারবেন না। যাদের স্পেশাল দিন আজকে, যাদের জন্মদিন আছে বা কোনো একটা প্রোগ্রাম ছিল, তারা বলতে পারবে যে ও গত বছর আমরা এই সময় এখানে পার্টিতে গেছিলাম বা আমরা ওখানে গেছিলাম, সেটা আলাদা কথা। কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু বলতে পারি না, 1 বছর আগের কথা বলতে পারি না, আমরা 3 মাস আগের কথাও বলতে পারবো না যে এক্স্যাক্টলি এই দিনটায় কি করছিলাম বলা যাবে? না, বলতে পারছি না। ফটো দেখালাম 1 বছর আগে, ফেসবুক মেমোরি দেখালো যে ফিরে এসেছে আজকের দিনে আপনি অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলেন। যদি আপনি সেই ছবিটা পোস্ট করে থাকেন, ফেসবুক তবেই সেটা ফিরিয়ে দেবে, আদারওয়াইজ কি ফিরিয়ে দেয়? ফোনের মধ্যে শুধু শুধু থাকলে কিন্তু ফিরিয়ে দেয় না, অথবা আপনাকে গুগল মেমোরিতে আর কি ড্রাইভে স্টোর করে রাখতে হবে, তাই তো? সেরকম কেমন ধরনের কর্ম করলে, এটার জন্যই তো আমরা রত্ন পড়ি এবং প্রত্যেকদিন আমরা যে বীজ মন্ত্র পড়ি। এই যে অনেকে আঙ্গুলে পাথর পরে বসে থাকে, আমি যদি বলি যে আপনি রত্নের মন্ত্র পড়েন, না তো আমাকে তো যিনি দিয়েছেন তিনি তো সবকিছু করে দিয়েছেন, তিনি কি করেছেন আপনার সেটার দায় কিসের? আপনাকে তো পড়তে হবে। যেমন স্কুলে আমাদের বুঝিয়ে দেয়, আমাকে নানান রকম টিউটাররা নানা রকম থিওরি বুঝিয়ে দেন, কিন্তু পরীক্ষার সময় আমাকে গিয়ে কি করতে হবে? আমার লেখাটা তো আমাকেই লিখতে হবে। আমি যদি রিয়েলাইজই না করতে পারি থিওরিটা, তাহলে আমাকে একটা কঠিন অঙ্ক দিলে আমি কিন্তু অঙ্কটা করতে পারবো না, আমি ঘুরিয়ে দিলেই করতে পারবো না, কারণ আমি এই প্যাটার্নে অভ্যস্ত। ঠিক আছে, তো এই জায়গাটা খুব দরকার, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। আমরা যে ও আচ্ছা আমাকে অমুকে করে দিয়েছে, আমি তো কোনো শুদ্ধিকরণ করি না, আমি তো কিছু করি না, কিছু জানি না। তখন বাবা এটার বদলে কিছু হয় না। আমরা সবকিছু যখন আমরা কিছু খরচা করতে চাই তখন আমরা বদল চাই, আর আমরা যখন কিছু পেতে চাই তখন বেস্টটা চাই। এটাই হচ্ছে প্রথম জিনিস, যে এক্সপেকটেশন আর আমাদের ইনভলভমেন্ট দুটোর মধ্যে কিন্তু দেখতে হবে যে আমি কতটা দিতে পারছি, তবে আমার সেটা নেওয়া উচিত। এবং আমি কি দিলেই সেটা হবে? না, হবে না। আমি কত মানুষ কত খরচা করে, শেষ নিঃশ্বাস অব্দি বাবা মাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, প্রিয়জনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, লক্ষ লক্ষ টাকা বিল করে হসপিটাল, নানান জায়গা, কিন্তু আলটিমেট কি আমরা বেঁচে থাকি নাকি? না, বেঁচে থাকি না। কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই তো করতে হবে, আর তার জন্য আমরা আমাদের বেস্টটুকু দিই। আর যখন ধর্মের ভক্তির ব্যাপার আসে, ধর্ম আমি এখানে বলবো না, যেখানে ভক্তির ব্যাপার আসে, যেখানে ইনভলভমেন্টের ব্যাপার আসে, মানুষের যেখানে শান্ত হয়ে থাকার ব্যাপার আসে, সেখানে মনে বলে আমি ধৈর্য রাখতে পারছি না, আমি এই করতে পারছি না। ধৈর্য রাখতে পারছি না মানে টয়লেটে গেলেও আপনাকে নির্দিষ্ট একটা সময় বসে থাকতে হয়। আপনি যদি বলেন ধৈর্য রাখতে পারছি না, উঠে যান, স্নান করতে গিয়ে হাফ স্নান করে চলে আসেন, রান্না করতে গিয়ে হাফ স্নান করে চলে আসেন, এবং সবকিছু হাফ হয়ে থাকবে। এরকম এই জন্য আমাদের যে মেন্টাল যে একটা মেটাবলিজম আছে সেটাও হাফ হয়ে থাকবে। ঠিক আছে, এবং সব থেকে মানুষের একটা ডেঞ্জারাস ব্যাপার, যে মানুষ যখন কারুর সাথে কথা বলে তখন কারুর কথা মন দিয়ে শুনতে চায় না, এবং নিজের থিওরিতেই অন্য কাউকে বিচার করতে চায়। ধরুন আমার একটা চয়েস আছে, আরেকজনের আরেক রকম চয়েস আছে, না এটা ভালো না, এটা ঠিক না। এটা বলা যেতে পারে যে দেখো এটা তো আমার মনে হচ্ছে তুমি এটা করলে ভালো হতো, এবার দেখো তুমি যেটা মনে করো তো এটা করলে কি ভালো হতো, আর তুমি যেটা করছো তাতে কি খারাপ হতে পারে, এইটুকু তাকে বলো। এবার তার ব্যাপার, যদি তোমার কথা শোনে তাহলে তুমি ভীষণ খুশি, আর যদি তোমার কথা না শোনে তখন তুমি দূর, আমার কথা শোনে না, তাহলে আপনি ভীষণ রেগে যান। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই যে আপনার মন আপসেট হয়ে গেল, কি আপসেট হলো? মন। কিন্তু ওকে আপনাকে একটা চড় মেরেছে, আপনাকে ধাক্কা মেরেছে তা না, আপনি আপসেট হয়ে গেলেন কারণ কি তার বিহেভিয়ার মানুষের কোথা থেকে আসে? মস্তিষ্ক থেকে। এই যে আমরা বলি এর পার্সোনালিটিটা দারুণ লাগছে, সবকিছু কিন্তু দেখতে দিয়ে হয় না। কারোর কারোর পার্সোনালিটি এত স্ট্রং হয়, এই পার্সোনালিটিটা কিন্তু আত্মা থেকে আসে, এটা কিন্তু কোনোদিন শরীরের বা মস্তিষ্কের ব্যাপার না। তার মস্তিষ্ক, আরেকজনের মস্তিষ্ক, XYZ, সবার মস্তিষ্ক একই রকম আছে। দেখবেন যারা পেছন দিকে নাচে, যারা গ্রুপ ডান্সার হয়, যেখানে পেছন দিকে যারা ব্যাকগ্রাউন্ডে নাচছে, তারা প্রত্যেকেই কিন্তু খুব ভালো নাচছে,
কিন্তু তাদের হাইলাইট করে যে সামনে নাচছে, যে ফ্রন্টে আছে, যে নায়ক, যে মেইন মেম্বার, তাকে ফ্রন্টে রাখা হয়। সে যদি বাজেও নাচে তার জায়গায় গিয়ে চোখ পড়ে, কারণ কি তার কস্টিউম, তার গ্ল্যামার, তাকে এইভাবে করা হয়, এবং তার পার্সোনালিটিটা কিন্তু ভীষণ ম্যাটার করে। একটা মানুষ যেভাবে কথা বলে, যেভাবে কথা শোনে, যেভাবে তার এক্সপ্রেশন, নিজেকে সে নিজেকে এক্সপ্রেস করে, যেভাবে দাঁড়ায়, অনেকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলে, দাঁড়িয়ে আছে দুলেই যাচ্ছে, বসে বসে দোলে, তাকে আপনি কোনোদিন রেসপেক্ট করতে পারবেন? মনে হবে একে ভরসা করে কোনো কথা বলে, নিজেই তো দুলছে। অনেকে খুব অস্থির হয়ে যায়, অনেকে দেখবেন আমি তো আগে ছিলাম, ও কেন আগে গেল, আমি তো এখানে এই করেছিলাম, আমি তো এতক্ষণ আমার এই ছিল, আমার তো টাইম এটা ছিল, আমি কেন আগে যাব না। এই যে মানুষের বাক বিতণ্ডা, মানুষের কথা বলার ধরন, জিজ্ঞেস করতে পারে কেউ কাউকে। সেদিন যেমন একটা ডক্টর ক্লিনিকে গেছিলাম, সে একজন এসে এমন অ্যাক্টিং করছে, শুয়ে পড়লো হঠাৎ করে, তো সে আসলো, সে আবার ঝগড়া করলো ওয়াইফের সাথে, দেখলাম যে ইউপিআই তে দেবে না ক্যাশে দেবে, দিব্যি সে ভালো। হঠাৎ করে যখন শুনলো যে রিপোর্ট গুলোকে ছাড়ছে, আর তখন সে কি করলো, অ্যাক্টিং করা শুরু করলো, আমি উঠতে পারছি না, এ করতে পারছি না, সে করতে পারছি না। ঠিক আছে, অথচ দিব্যি কিন্তু যার এত শরীর খারাপ লাগবে, সে প্রথম কথা কি করবে, সে প্রথমে বলছে না না সবাই বলছে শুয়ে পড়ুন শুয়ে পড়ুন, বলছে না শুবো না, শুলে আর উঠতে পারবো না। অথচ যার খুব শরীর হাঁসফাঁস করবে, সে তাড়াতাড়ি জ্যাকেটটা খুলবে। একে তো জ্যাকেট পরার মতন গরমই পড়েনি, শীতই পড়েনি কলকাতায়। হ্যাঁ, সেটা আবার মোজা খুলতে, সবাই বলছে মোজাটা খুলে দিন, এই খুলে দিন, দিব্যি সে ইয়ে আছে। যখন আমাদের পরে গিয়ে সে ঢুকলো, সে দেখে দিব্যি বসে বসে ওই আঙুলে অক্সিজেন স্যাচুরেশন মাপছে, প্রেশার মাপছে। একটা মানুষকে তো দেখলে বোঝা যায়, আমি তো খুব ভালো বুঝি, আমি তো তাকেই দেখছি পেছন ফিরে, তাকে কিন্তু ভালো বোঝা যাচ্ছে দিব্যি ঠিক আছে। সিন ক্রিয়েট করলো, মানে যেহেতু একটু পরে ছিল, ওকে আগে ঢুকিয়ে দেওয়ার জন্য। মানুষের অ্যাপিয়ারেন্স, মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায়। যে প্রশ্নটা করলে যে পার্সোনালিটিকে চেঞ্জ করা সম্ভব, অবশ্যই পার্সোনালিটি চেঞ্জ করা সম্ভব, কিন্তু সেটার জন্য সেটাও একটা দীর্ঘকালীন পদ্ধতি। ঠিক আছে, তোমার একটা গুরু দরকার, যেমন তুমি জিম করতে গেলে তোমার একটা গুরু দরকার। এবং দেখবেন আমি বলি না, এ আমার আইকন। মানুষের চয়েস দেখলে বোঝা যায় কে কার মতন হতে চায়। মানুষের নায়ক চয়েস দেখলে, মানুষের সিনেমা চয়েস দেখলে, মানুষের খাওয়া দেখলে সব থেকে মানুষের পার্সোনালিটি বোঝা যায়, সে কিভাবে খাচ্ছে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে, যাই হোক। তো এবার একটা জিনিস বলি, যেমন দেখবেন এই গীতাতে বলেছিল, শ্রীমদ্ ভগবত গীতাতে না, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে তুমি তো এই আগের জন্ম মনে করতে পারছো না, তাই তুমি এত কষ্ট পাচ্ছ। তো এদের মৃত্যু আগে থেকেই তোমার হাতে হয়েছিল, তুমি জাস্ট আহ একটা মাধ্যম। আমাকে দেখে চেঞ্জ করবে কেন? তোমার যদি মনে হয় আমাকে দেখে চেঞ্জ করতে তোমার ভালো লাগছে, তার মানে হতে পারে আমাকে তোমার ভালো লাগে। এরকম অনেককে দেখি অনেকের ভালো লাগতে পারে। মানুষ মানুষকে মোটিভেট করে, এই জন্য একটা কথা বলে যে অমুককে দেখলে আমার বিরক্ত লাগছে। হ্যাঁ, এই যে মোহর অনেক সময় এসে বলে স্কুলে অমুককে বেশি গুরুত্ব দিচ্ছে, অমুক বাচ্চারা বেশি গোলগাল, বেশি চুল বেঁধে যাচ্ছে। হ্যাঁ, আমাকে বেশি গুরুত্ব, তাদের বেশি গুরুত্ব দিচ্ছে। তখন আমি মোহরকে একটা কথা বলি, আমি এইটা টপিক নিয়ে একটা লাইভ করবো, কারণ বাচ্চাদের সাইকোলজিটা ডেঞ্জারাস এখন হয়ে যাচ্ছে। উম সেটা হচ্ছে যে আজকে এই টিচার আছে, পরের বছর কিন্তু ওই টিচার থাকবে না। তো তুমি কার কাছ থেকে গুরুত্ব চাও? আলটিমেটলি গুরুত্বটা নিজের কাছে থাকতে হবে, মা বাবার কাছে থাকতে হবে, এবং সামাজিক ভাবে আমাকে কে গুরুত্ব দিচ্ছে তার উপর ডিপেন্ড করে না যে আমি কতটা সুন্দর, আমি কতটা ভালো, আমি কতটা। আমি একটা ছোটবেলার একটা ঘটনা বলি, যেটা আমি মানে এটা আমাকে একজন বলেছিল, আমার খুব ছোটবেলায় কথাটা শুনে খুব দুঃখ লেগেছিল। তারপর থেকে আমি আম, ভীষণ ফর্সা হতে চাইতাম। আমি খুব একটা কালো নই। হুম, কালো ফর্সাতে আমার মনে হয় না কিছু যায়ও আসে। কিন্তু যারা খুব বলে না যে রেসিস্ট রেসিস্ট এইসব বলে, কালো ফর্সা এটা না, কিন্তু সব থেকে বেশি জানেন তো মানুষকে বুলি করা হয় মানুষের লুকস দিয়ে। আর আমি আজকে দেখছিলাম, আজকে বলছি গত সানডে চেম্বারে বেরোনোর সময়, আমি কমপ্লেক্সের গেট দিয়ে বেরোচ্ছি, তিনি নিজেকে প্রচন্ড বেশি কুকুর প্রেমী দেখান, কিন্তু দেখছি আরেকজন ভ্যানওয়ালা না কি একটা গার্বেজ নিয়ে যাচ্ছে, তাকে কুত্তার বাচ্চা বলছে। হ্যাঁ, এদিকে বলছে আমি কুকুর প্রেমী, আমি কুকুর ইয়ে, এই সমস্ত বলছে। আমার খুব এগুলো না রাগ লাগে। আগে খুব আমি মনে মনে নিজেকে রিয়াক্ট করতাম, কেন এরকম করলো, কেন বললো। কিন্তু এখন অনেক আমি এগুলো ভাবি যে এদের নিয়ে মাথার মানে তখন এই কথাটা বলছি না শতাব্দীটা, আমি বলছি আমি ছোটবেলার কথা। আমাদের ক্লাসে একটি মেয়ে ছিল,
মেয়েটি প্রচন্ড ফর্সা ছিল, প্রচন্ড, মানে দুধের মতো ফর্সা থাকে না, এবং গোলগাল ছিল। তখন ওই ছোটবেলা ক্লাস 3-তে এত বড় বড় বিনুনি করতো। সব টিচাররা এসে তাকে বলতো তুমি আমার পাশে বসো, কোলে বসিয়ে এই করতো সেই করতো। সে একদম পড়াশোনা করতো না, কিন্তু তাকে সুইট, তার গাল টিপে দিচ্ছে, এই করছে। এইটা দেখে আমার খুব মনে হতো, জানি না সবাই, আমি আমার অনেক 2-3টে বন্ধু ছিল, তাকে বলতাম যে ওই এরকম করছে, তো ওদের রাগ হচ্ছে না? বলছে যে না, কেন রাগ হবে, ওকে করেছে করেছে, ওরা কিন্তু কেমন ছিল। কিন্তু আমি ভাবতাম এটা কেন করছে, সবাইকে তো গুরুত্ব দেওয়া উচিত। তো তখন এসে আমি কোন একটা যেন মামার বাড়িতে কোন একটা অনুষ্ঠানে এই গল্পটা করেছিলাম, তো তো একজন হঠাৎ করে বলেছিল, হ্যাঁ ফর্সাদের মানুষ বেশি আদর করে, ফর্সারা বেশি সুন্দর, তুমি অত ফর্সা হলে তোমাকেও আদর করতো। তা আমি তখন ভাবলাম যে জীবনের মেন উদ্দেশ্যটাই মনে হয় ফর্সা হওয়া। এটা কিন্তু আমার ছোট মস্তিষ্কে ওটাই ঢুকলো। এই এই ঢোকাটা কিন্তু আমার নিজস্ব না, এটা আমাকে আলাদা করে সমাজ শিখালো যে আচ্ছা ফর্সা মানে তার মানে সুন্দর, আর কালো যদি হয় তার মানে সে খারাপ, তাই তো? মেয়েদের জন্য। আবার ছেলেদের জন্য হচ্ছে টল ডার্ক হ্যান্ডসাম হচ্ছে ভালো। আর ছেলেদের প্যারামিটার হচ্ছে একজন, এরকম অনেককে আমি বলতে শুনেছি পরবর্তীকালে, ছেলেদের লুকস দেখে না, ছেলেদের স্যালারি দেখে, মেয়েদের লুকস দেখে। মানে মেয়েরা হচ্ছে শরীর দেখানোর জন্য, আর ছেলেরা হচ্ছে টাকা খরচা করার জন্য। এই যে সামাজিক শিক্ষাগুলো, এটা কি মানুষের পার্সোনালিটি নষ্ট করে না? তো এই মহিলাগুলো বিশেষ করে, আমি কোনো পুরুষদের মুখে না এরকম কথা বলতে শুনি না, মহিলারাই বেশি এই ধরনের কথা বলে। আপনারা এগ্রি করুন আর না করুন, দেখুন আজকে শাশুড়ির সাথে বউয়ের প্রবলেম, এর সাথে ওর প্রবলেম, ছেলেরা ছেলেদেরকে ডিস্টার্ব করে না, ছেলেদের ঝগড়াটাও খুব পরিষ্কার হয়, তুই যা হয়ে গেল। হুম। তো এই যে জিনিসগুলো মানুষকে আত্মিকভাবে, মানুষের আত্মাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে। তো পার্সোনালিটি যখনই ভালো হতে হয়, তখন আমার ক্লাস 4-এ আমাকে একজন, 3 এর লাস্টে আমাকে একজন পড়াতে আসলো, একজন আন্টি ছিল, আমাকে বাড়িতে এসে পড়াতো। তখন আমি খুব মনের দুঃখে ছিলাম, কারণ আমার তখন ভাই হয়েছে, মা ভাই কে নিয়ে ঘুমাতো, আর আমি দাদু দিদার কাছে ঘুমাতাম। আমার খুব খারাপ লাগতো, এটা কখনোই করা উচিত না, কারণ যখন আরেকটি বাচ্চা হচ্ছে তখন আরেক বড় বাচ্চাকে অনেকটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, এবং যারা সেকেন্ড বেবি না তাদের সবাইকে আমি এই কথাটা বলি। এবং তখন আমি ভাবতাম শুয়ে শুয়ে, আমি ছোটবেলা থেকে একটু বেশি ভাবুক প্রকৃতিরই ছিলাম, মানে নাহলে একটা মানুষ ক্লাস 3-তে পড়ে এটা ভাবতে পারে। আমি এখন মোহরকে দেখে ভাবি, মোহর 11 বছর বয়সে কতটা বাচ্চাদের মতন, কিন্তু আমি এখন ভাবি যে ওই সময় আমি যেটা ভাবতাম আমি কিন্তু এখনো সেটাই ভাবি। হয়তো আমি বেশি ম্যাচিওর ছিলাম বলে বেশি বুঝতে পেরেছি মানুষকে। আমি খুব ভাবতাম শুয়ে শুয়ে যে এটা কেন বলছে, মানে কেন ফর্সারা বেশি সুন্দর হবে, তাহলে কেন কালোরা খারাপ হবে, কালোরা কি করেছে? হ্যাঁ, এই যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি ভাবা, আহ, তারপর অনেক কিছু ভাবা, মানে একা একা থেকে যে মানুষের ডিপ্রেশন হয় কিভাবে। কখন আমাকে একজন আন্টি পড়াতে আসলো, ওই সময় তার বয়স ছিল 24-25 বছর বোধহয়। সে ভীষণ ভালোবাসতো আমাকে, ভীষণ ভালোবাসতো, ঠিক আছে, মানে আদর করতো, একদম মায়ের মতন ছিল। মানে ও তখন আমার মাই ছিল, আমি যাকে ভালোবাসি তাকে এত ভালোবাসি। আমি তো তখন আমি বুঝতে পারিনি যে সে হঠাৎ করে তার বিয়ে হয়ে যাবে, সে চলে যাবে, মানে 5-এ, মানে একটা বছর 4টা পুরো পড়েছে ও আমাকে, আমার পার্সোনালিটি ছোটবেলা থেকে একটু স্ট্রং ছিল বাচ্চাদের তুলনায়, ওই জন্য আমার খুব রাগ উঠতো, একে বললো কেন, এটা কেন ওকে বলবে না, ওকে কেন মারলো। একজন দেখেছি আরেকজনের পেন্সিল ঢুকিয়ে দিল, তাকে মারলো, সে বোকার মতন মার খেয়ে যাচ্ছে, কিছু বলছে না, বলছে আমার ভয় লাগে আঙ্কেল। ভয় লাগে কেন, তুই বল তুই অন্যায় করিসনি। আমি গিয়ে বললাম ও তো এরকম করেনি, ওকে মেরেছে কেন, ওকে মারবে কেন। সে বলার পর আমাকে আবার পায়ের মধ্যে লাঠি দিয়ে মেরেছিল, 2-3 বার মেরেছে, এবার সাদা সাদা পায়ে ছাপ পড়ে গেছে। আমার বাবা তো পরের দিন গিয়েই সেই টিউটারকে একদিন দিয়েছে আচ্ছা করে, যে তুমি কেন মারবে, গায়ে হাত তুলবে। আমার মনে হয় প্রোটেস্ট করা খুব দরকার সে ছোটবেলা থেকে। তো আমাকে ওই টিচারের পার্সোনালিটিটা কিন্তু আমাকে এখনো, মানে তার থেকে বেশি আমি কাউকে মনে হয় ভালোবাসিনি। এখনো আমার তাকে খুব ইয়ে লাগে, তার কথা বলা, সে আসে খুব অল্প হাসতো, অল্প কথা বলতো, সুন্দর করে শিখিয়েছে কিভাবে কিভাবে করতে হয়। ওই জন্য কি হয়, যখন একে একে 2 হলো জিনিসটা মিলে গেল, তারপরেও কিন্তু অনেকে এসেছে পড়াতে, কিন্তু অত সুন্দর পার্সন, অনেক টিউটার এসছে, অনেক শিক্ষিত, অনেক কিছু, কিন্তু ভালোবাসাটা না, ভালোবেসে মনের মধ্যে টাচ করাটা, সেটা খুব অদ্ভুত জিনিস, সেটা সবাই টাচ করতে পারে না। যে টাচ করতে পারে, আহ, যে সেই কিন্তু আপনাকে পরিবর্তন করতে পারে। মেয়েদের শিক্ষা দেওয়া উচিত এটা আপনি বলছেন, আবার অনেক মেয়েরা ছেলেদেরকেও শিক্ষা দেয়, মানে সম্মান দেয় না। সবাইকে না ইকুয়াল হতে হয়, আপনি কোনো বলতে পারেন না যে সব ছেলেরা খারাপ, মেয়েদের রেসপেক্ট দেয় না, এটা আমি মানি না। প্রচুর ছেলে আছে, ভীষণ অনেক ভালো ভালো মানুষ আছেন যারা ভীষণ মেয়েদের রেসপেক্ট দেয়।
একটা কথা আছে না, মানে বিহাইন্ড এভরি সাকসেসফুল উম্যান দেয়ার ইজ এ প্রোগ্রেসিভ ম্যান। থ্যাংক ইউ মিষ্টি, এটা কি আমার জন্য লিখলে নাকি এমনি লিখলে? আমি আগে থ্যাংক ইউ বলে দিলাম বোকার মতন। আচ্ছা, অনেক কথা বললাম কারণ এই কথাগুলো বলা দরকার, এগুলো আত্মারই মানুষের ফিলিংস। একটা জিনিস লাস্ট আপনাদের বলবো, সেটা হলো লাস্ট নেই, এই টপিকের কোনো লাস্ট নেই। বলুন তো, আত্মার কোনো লাস্ট আছে? কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে কেউ বলতে পারে না। না, সেই টিচারের সাথে কন্ট্যাক্ট নেই, সে তাকে অনেক খোঁজার চেষ্টা করলাম, তারপরে সে কন্ট্যাক্ট পাইনি। তখন তো অত ফোনের ব্যাপার ছিল না, তবে আমাদের বাড়িতে 92 থেকে ল্যান্ড ফোন ছিল, অনেক আগে থেকে। তারপর তো ল্যান্ড ফোন সব ছেড়ে দিল, তাদেরও সব চেঞ্জ হয়ে গেল। দেখো, আত্মার সত্তা প্রমাণ করার জন্য যদি বলে আমি আত্মাকে মানি না, এরকম প্রচুর জার্নাল আমার কাছে আছে, পুচকে পুচকে আমি সব লিখে লিখে রেখেছি, আমার কাছে কোনো সবকিছুর এটা দিতে পারবো না। আত্মার সত্তা প্রমাণ করতে প্রমাণ করার চেষ্টা হয়েছে, যেখানে তারা 5টা কোয়ালিটিসকে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি পড়বো, একবার তুমি একটু কপি পেস্ট করো, লাস্টে লেখো, তাহলে পড়ি। একটা হচ্ছে উৎপাদন বা অভিব্যক্তি, যেটাকে বলে প্রোডাকশন থিওরি, হ্যাঁ, ইংলিশে। নেক্সট হচ্ছে সংযোগ, সংযোগকে বলে যে কম্বিনেশন থিওরি। নেক্সট 3 নম্বর হচ্ছে সঞ্চারবাদ, যাকে বলে ট্রান্সমিশন থিওরি। 4 নম্বর হচ্ছে নিরীশ্বরবাদী অর্থাৎ এথিস্ট। আর এটা হচ্ছে অজ্ঞেয়বাদী, ঠিক আছে, সেটা হচ্ছে এগনস্টিক। এবার এই বাস্তববাদী এবং ক্রমবিকাশবাদী এই সমস্ত মানুষদের কাছ থেকে পাওয়া গেছে যে তারা বলে যে মাতা পিতার থেকেই সন্তানের শরীর তৈরি হয়, খুব ভালো, কিন্তু কি সেই শক্তি, সেই অণু পরমাণু সবকিছুকে একসাথে ধরে রেখেছে, সেটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। এবং এই মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সব জায়গায় একটা জায়গায় ধরে রেখেছে, যদি না থাকতো তাহলে আহ সবকিছু ছিটকে বেরিয়ে যেত, সমস্ত কিছু, এবং আমরা পরম ব্রহ্মে লীন হয়ে যেতাম, যেটা মৃত্যুর পর হয়। হ্যাঁ, মানে এইটা অনেক জায়গায় পড়েছি, অনেক জায়গায় বলছে যে এই যে আমরা আছি, যেমন অনেক সময় আমরা বলি না যে অনেক নক্ষত্র, জিওগ্রাফিতে পড়েছেন অনেকেই, অনেক নক্ষত্র নাকি বহু আলোকবর্ষ আগেই ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের আলো এসে পৌঁছাতে এতটা সময় লাগছে পৃথিবীতে, আমরা সেই নক্ষত্রটাকে আকাশে দেখতে পাই, অ্যাকচুয়ালি সেটা নেই। যেমন আমিও হয়তো নেই, আপনিও হয়তো নেই, কিন্তু আমরা সবাই এক প্যারামিটারে এই ইউনিভার্সে আছে, আরেকটা ইউনিভার্সেও কিন্তু আমরা আছি। এরকম অনেকগুলো প্যারালাল ইউনিভার্স আছে, যেটা মাল্টিভার্স আছে, যারা ডক্টর স্ট্রেন দেখেছেন তারা জানেন। এবার আমি আপনাদের একদিন বেদান্ত দর্শন আর প্রেততত্ত্ব, ওটা এক টপিকটা নিয়ে একদিন আমি শোনো, বেদান্ত দর্শনের সাথে প্রেততত্ত্ব দুটোকে কম্বাইন করলে একটা পুরো সিরিজ হয়ে যাবে। এটা মাঝখানে একটু ব্রেক নিয়ে একটা অনুরণন আমরা একটু অন্য টপিকে করব, রাগ নিয়ে। তারপর আমরা একটা অন্য টপিকে আবার এই টপিকে ফিরে আসবো, ঠিক আছে? বার্গারের টিকিয়া মানে বুঝলাম না। আচ্ছা, ফার্স্ট যেটা মেন যেটা আসে সেটা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো যদি এর মধ্যেই হয়ে যায় তাহলে দেখবেন। ব্যাটম্যান আমার তো ফেভারিট, ক্রিশ্চিয়ান বেল, যে ব্যাটম্যান, ক্রিশ্চিয়ান বেলকে আমার এত ভালো লাগে, মানে টম ক্রুজ, তারপর হচ্ছে ক্রিশ্চিয়ান বেল, মানে এই দুজন মানুষের পার্সোনালি সমস্ত। তুমি আরেকটা সিনেমা দেখতে পারো, দাঁড়াও আমার নামটা দেখো মনে পড়ছে না, খুব সুন্দর সিনেমা, তো সিনেমাটা তুমি বুঝতেই পারবে না লাস্টটা, এখন বলবো না, নামটা পরে জেনে বলবো। আচ্ছা, প্রথমে হচ্ছে পরলোক আত্মা কি পূর্ণতার পথে অগ্রসর হয়, অথবা তাকে পুনর্জন্ম নিয়ে কি মর্তে ফিরে আসতে হয়? অনেকে এই মনের মধ্যে এই প্রশ্নটা থাকে, তার আত্মা কি পুনর্জন্ম নেয়? অবভিয়াসলি আত্মা একাধিকবার, সহস্রবার পুনর্জন্ম নিতে পারে। এবার বলছে যে মর্তে যদি ফিরে এসে আত্মার বিবর্তন হতে পারে, তাহলে বিবর্তন হয়, তাহলে সে আর আসে কি করতে? আবার তো তাকে কর্ম করতে হয় প্রথম থেকে, কিন্তু সে তার অভিজ্ঞতা লাভ করতে আসে, সে সে তার নিজের এক্সপিরিয়েন্স নিতে আসে, সে নিজের কর্মচরিতার্থ করতে আসে, এবং সে নিজের যত যত ডিজায়ার গুলো পূর্ণ করতে আসে।
আচ্ছা, মিস্টার বিন তো আছেই, মিস্টার বিন তো অবভিয়াসলি। এবারে অনেকের প্রশ্ন এই জিনিসটা, সেটা আমার খুব প্রশ্ন ছিল, সেই জন্য আমি লিখেছি। এটা আমি একটা জায়গা থেকে পড়েছি। কোনো বেবির জন্মের পর যদি তার ক্লোজ রিলেটিভ মারা যায়, তার কি সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স তো আছেই, তার সাথে তার রিলেশন, জন্মের পর যদি মারা যায় এরকম কোনো বিষয় না। সেই সিগনিফিকেন্সটার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, মানে আমি জানি না। কিন্তু জন্মের আগে যদি মারা যায় তার কাছে একটা সিগনিফিকেন্স থাকে, এটা সাধারণত 7.5-তে হয়। হুম। আচ্ছা, অনেকে বলেন যে আচ্ছা, সকল জীবাত্মাই যদি পুনর্জন্ম হয় তাহলে তো কোনোদিন দেহ আরো বেড়ে যাচ্ছে, মানে দেহর কি কোনো লিমিটেশন আছে? তাহলে তো পৃথিবীতে জনসংখ্যা প্রচুর বেড়ে যেত, বা জনসংখ্যা যে এত বেড়ে যাচ্ছে তার কি মানে হয়? এটা কিন্তু এরকম ব্যাপার নয় যে মানে দেহ সৃষ্টি হবে বলে আত্মা হচ্ছে। আমি এটা আগেও বললাম, আত্মা চায় বলে দেহ সৃষ্টি হয়। এটা জাগতিক ব্যাপার। মানে ধরো আমি বললাম যে আমি আজকে 2টো রুটি খাবো, সেরকম ভাবে রুটি বানাচ্ছে, সেরকম আটা মাখবে। আমি যদি বলি আজকে আমি 10টা রুটি খাবো, তাহলে ও সেই রকম ভাবে আটা মাখবে। অর্থাৎ আমার ডিজায়ারের উপর রুটির সংখ্যা ডিপেন্ড করবে, বা ভাতের সংখ্যা নির্ভর করবে, তাই তো? কি জানি, আমার হাসির সিনেমা দেখতে একদম ভালো লাগে না কেন, কে জানে। আমার একটু মনে হয় একটু গন্ডগোল আছে। যাই হোক, আমার হাসির সিনেমা দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। স্ত্রী স্ত্রী সিরিজ গুলো কিন্তু খুব ভালো। হুম। যেটা রিসেন্ট ওই থামা হয়েছে, থামাটা আমার খুব ভালো লেগেছে। কোন আত্মা কতবার জন্ম নেবে এটা কি ঠিক করা থাকে? এটা সে তার নিজের ইচ্ছার ওপর, নিজের ডিজায়ারের ওপর ডিপেন্ড করে। মানে তুমি কি ঠিক করে রেখেছো যে তুমি এই কটাই জামা কিনবে, মানে যতদিন বাঁচবে, তা না। তুমি মনে হয় তুমি কখন কি বলবে, আমার যখন ইচ্ছা হবে আবার কিনবো। এই জামাটা তুমি ঠিক কতদিন পরবে লিখে দাও তো, তুমি বলতে পারবে না, যতদিন না ছেড়ে, তাই তো? বা যতদিন রং নষ্ট না হয়, বা যতদিন আমার পরতে ভালো লাগবে। ঠিক সেরকম হচ্ছে, মৃতরা কি জানতে পারে যে সে মারা গেছে? অনেকে জানতে পারে, অনেকে জানতে পারে না যে মারা গেছে। যাতে জানতে পারে তার জন্য আমরা রিচুয়ালস পালন করি। টিঙ্কু দি, একটু লাস্টে প্রশ্ন করো, আমি লাস্টে একটু বলি। সংযুক্তা চ্যাটার্জি, থ্যাংক ইউ। একটা খুব ভালো প্রশ্ন আমি পেয়েছিলাম, এটা লিখে রেখেছি। বলছে কোনো মাতাল প্রেতাত্মার প্রভাবে কোনো কোনো মিডিয়ামও মাতাল হয়ে যায়, এটা কি সত্যি কথা? অবভিয়াসলি, ধরুন কোনো মাতাল মারা গেছে। হুম। আহ সে তার সুরা প্রাণের প্রবৃত্তি চরিতার্থ করতে পারছে না, তাহলে কি হবে? সে তখন কি করে, সেরকম আত্মাকে যদি কেউ মিডিয়াম বানায়, মানে আমি যদি ধরুন কারোর মিডিয়াম হই, যে যার আমার শরীরের মধ্যে হট করে, অনেকে বলে না প্ল্যানচেট করছে, প্ল্যানচেট করে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসছে, ও আসছে। কোনোদিন আসে না, ভালো আত্মারা কখনোই আসবে না। প্রেতগুলো, পিশাচগুলো আসে, ওরা অ্যাক্টিং করে। আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের গলা শুনেছেন? শোনেননি। আপনি কি অমুককে চেনেন? চেনেন না। এবং ওগুলো তো কোনো গলা ফরমেশনে আসে না, একটা অদ্ভুত আওয়াজ আসে। তো যখনই প্ল্যান চেট করা হয়, বা যখন মিডিয়াম হয়, ধরুন আমি মিডিয়াম হলাম, আমি একজন আত্মাকে ডাকলাম, তখন আশেপাশে যে দুষ্ট প্রেতগুলো আছে, এই প্রেতগুলো হচ্ছে পিশাচ, এরা জীবনে মুক্তি পাবে না। মানে যারা সুইসাইড করে মারা গেছে, বা যারা অপঘাতে মারা গেছে, এটা প্রেত হয়ে যায়। তো অপঘাতে মারা গেলে তো প্রথম কথা সে বুঝতেই পারে না কিছু বছর যে সে মারা গেছে। তো তখন তারা কি করে, ওই দেখে যে আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর আসুন, সে রবীন্দ্রনাথ হওয়ার ভান করে, ঠিক আছে? এবং সেরকমই যদি মাতাল কোনো আত্মাকে নিয়ে আসা যায়, তাহলে সে আমার মধ্যে ভর করে আমাকে দিয়ে সে সুরাপানের প্রবৃত্তি মানে চরিতার্থ করবে। কারণ তার তো শরীর নেই। শরীর না থাকলে কোনো ডিজায়ারই তো পূর্ণ করা যায় না। ডিজায়ার আছে, শরীর নেই, শরীর লাগবে কিন্তু। ঠিক আছে, যেমন অনেকে এখন যদি কেউ প্ল্যান করে যে সে যাবে হচ্ছে এতে ঘুরতে, কি বলে, বেনারস ঘুরতে। এবার আমি যদি তাকে বেনারসের ভিডিও দেখাই যে এই যে এখানে হোটেল, এই হোটেলটা তোমার জন্য বুক, ঠিক আছে, তুমি এখানে থাকলে পে করো, আপনি পে করে দিলেন। কিন্তু আপনি যদি গিয়ে না ওঠেন, ওখানে না যান, ঘুরতে না পারেন, তাহলে কি আপনি সেই আনন্দ পাবেন? তখন কি বলে, ইমা এত টাকা দিলাম, কিছু কোথাও আমি যেতেই পারলাম না, সব ব্যাপার হয়ে গেল। মানে আমি পে করেছি বলে কি আমি এখানে যেতে পারবো? বা আমি ডিজায়ার করেছি বলে যেতে পারবো? ডিজায়ার যদি আমার চরিতার্থ করতে হয়, তাহলে আমার ওখানে গিয়ে প্রেজেন্ট থাকতে হবে। অর্থাৎ আমাকে জড় পদার্থ লাগবে, জড়, আমাদের সমস্ত যে সুখগুলো, হ্যাঁ, যা যা মেটেরিয়ালিস্টিক সুখ, তার জন্য ফিজিক্যাল বডি দরকার। ফিজিক্যাল বডি দিয়ে আমরা মেটেরিয়ালিস্টিক সুখগুলো পূর্ণ করার মাধ্যমে আত্মা আনন্দ লাভ করে। অবভিয়াসলি
আত্মা বিশিষ্ট একটি দেহে কি অনির্দিষ্টকাল থাকতে পারে? যে আত্মা যদি একবার মিডিয়ামকে বুঝে নেয় যে এই মিডিয়ামের তুলনায়, ধরুন আমার ওপর অন্য কোনো আত্মাকে আমি আনলাম, সে যদি বোঝে যে এ তো দুর্বল, একে ঠেলে ফেলে দিই, তখন এ আমার শরীর থেকে আমাকেই বার করে দেবে। ওই জন্য আমাদের বডিটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে। যেমন আপনাদের যখন আমি শুদ্ধিকরণ শেখাই, তখন শেখাই না যে কি করে নিজেকে অ্যাক্সেস করবেন, পাসওয়ার্ডটা খুলে কি করে নিজের আত্মাকে একটু দলাই মলাই করবেন। না, সে প্রেত হবে না, সে কর্ম অনুযায়ী প্রেত হয়, এটা নিয়ে পরে আসছি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পুনর্জন্ম আর ট্রান্সমাইগ্রেশন। ট্রান্সমাইগ্রেশন মানে হচ্ছে দেহান্তর গ্রহণ, ঠিক আছে? এটা আমাকে কি একজন গিফট দিয়েছে গো, পম্পাদি, নামটা না কিনেছি, ভুলে গেছি। আচ্ছা, এই ট্রান্সমাইগ্রেশন মানে হচ্ছে দেহান্তর গ্রহণ। তার মধ্যে কি পার্থক্য? আমাদের ধর্মে পুনর্জন্মের কথা আছে। পুনর্জন্ম আর দেহান্তর গ্রহণ কিন্তু এক জিনিস নয়। পুনর্জন্ম হচ্ছে যুক্তিসম্মত, আর দেহান্তর গ্রহণ যখন তখন খুশি মতো করা যায়। ইনফ্যাক্ট পশু শরীরেও আপনি ইচ্ছা করলে, এটা খুব তান্ত্রিকরা খুব করে। যারা কালা জাদু করে, নানান রকম পশুর মধ্যে, আপনারা পাশবিক গল্পটা শুনেছেন? সানডে সাসপেন্সে পাবেন পাশবিক। এরকম প্রচুর গল্প আছে, যেটা প্রথমে আপনাকে একটা কিছু পোষ মানানো, একটা কোনো জন্তু পুষতে হবে, সেই পশুর ওপর মানে সেই পশু আপনার কন্ট্রোলে থাকবে। এবার তার শরীরে গিয়ে আপনি প্রবেশ করবেন এবং তাকে দিয়ে আপনি পরিচালনা করবেন। যেমন আমরা রিমোট গাড়ি চালাই না, রিমোটটা আমার হাতে আছে, ঠিক আছে, গাড়িটা যেরকম চলছে ঠিক সেরকম পশু, এটা একেবারে ট্রান্স মাইগ্রেশন। অন্যের শরীরে গিয়ে, অন্য পশুর শরীরে গিয়েও আপনি ইচ্ছা করলে অন্য অন্য কুকুরের শরীরে গিয়ে আরেকজনকে কামড়ে দিতে পারেন। হ্যাঁ, অন্য অনেক ক্ষতি করতে পারেন, অনেক ডেঞ্জারাস ভাবে করা যায়। এমন লেভেলের মুনি ঋষি আছেন যারা বাঘকেও কন্ট্রোলে আনতে পারেন এবং তারা বাঘের যে আত্মা তাকে শান্ত করে দিতে পারেন। যারা তপভূমি নর্মদা পড়েছেন তারা আমার এই কথাটা বুঝতে পারবেন। সানডে সাসপেন্স দেখবো কেন? শুনি, আমি তো প্রত্যেকদিন শুনি, প্রত্যেকদিন শুনে ঘুমাই। শুধু সানডে সাসপেন্স কেন, যে কোনো গপ্প মেরে টেক, যে কোনো ভালো গল্প। তাহলে বলছে আত্মা যদি এক হয়, আত্মাই যদি হয়, তাহলে আত্মা আর অহম বা ইগো এটা কি একই? ইগো আর আত্মার ধর্ম দুটো আলাদা জিনিস। এটা হচ্ছে প্রাণ সত্তার, ইগো হচ্ছে প্রাণ সত্তার কেন্দ্রস্থল, ঠিক আছে? এবং এই ইগো বা অহম এটা কিন্তু মৃত্যুর পরেও থেকে যায়। মৃত মানুষদের সোল আমাদের দেখতে পায়, অবশ্যই। মৃত মানুষ, ওদের তো দেখা থাকে না, ফিলিংস থাকে, মানে অনুভূতি, ওদের তো কোনো মানে ইন্দ্রিয় থাকে না। এই সমস্ত বই পাঞ্চালি একবার পড়ে হয় না, ও এক একবার পড়লে, আমি তপভূমি নর্মদা 3বার পড়েছি, কিন্তু আমি যখনই পড়তে যাই তখন মনে হয় কি একদম নতুন পড়ছি। এক অদ্ভুত জিনিস। আমি কয়েকটা জিনিস চিনি, বলছি মৃত্যুর, জাস্ট শর্টলি বলি, হ্যাঁ। আত্মা কি মারা যাওয়ার পর স্বপ্নে দেখাতে পারে? হ্যাঁ পারে। বাবা, 10টা বেজে যাচ্ছে, মনে হলো কিছুই বলা হয়নি। দুটো জিনিস বলবো। মৃত্যুর ঠিক আগে আর পরে মানুষের আত্মার অবস্থা কিরকম হয়? মৃত্যুর ঠিক পূর্বে মানুষের আত্মা সমস্ত ইন্দ্রিয় থেকে প্রাণ শক্তিকে ধীরে ধীরে টেনে নেয়, ঠিক আছে? দীপশিখা যখন বন্ধ হয় কোনো শিখা, হ্যাঁ, সেটা যখন বন্ধ হওয়ার আগে যেমন নিষ্প্রভ হয়ে আসে, ঠিক মৃত্যুর আগে ইন্দ্রিয়গুলো ক্রমশ ক্ষীণ হয়ে যায়, যেন যত বয়স হয় চোখে কম দেখি, কানে কম শুনি আমরা, সেরকম। তবে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হচ্ছে ইন্দ্রিয়দের শক্তিগুলো কিন্তু তীক্ষ্ণ, তীক্ষ্ণ এবং সতেজ হয়ে ওঠে। যারা দেখবেন চোখে দেখতে পায় না, তাদের কিন্তু একটা এক্সট্রা, ওদের একটা সেন্স কাজ করে। ওরা না দেখেও কিন্তু অদ্ভুত ভাবে একটা লাইন অনুযায়ী চলে। এটা একটা এক্সট্রা সেন্স, এটা আত্মা কিন্তু মানুষকে দেয়।
আত্মা বা প্রাণ শক্তি ঠিক দেহ ছেড়ে যাওয়ার আগের মুহূর্তেই মানুষ কিন্তু অজ্ঞান হয়ে যায় বা ঘুমিয়ে পড়ে, এবং সেই অবস্থাতেই প্রাণ শক্তি কুয়াশার মতো আকার নিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। বলছে তাহলে মরণের পরে নিশ্চয়ই আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়। কিরকম অবস্থা হয়? পৃথিবীর ভোগ মায়ায় যে সমস্ত প্রেতাত্মারা আটকে থাকে তাদের প্রচন্ড কষ্ট হয়। যারা সবসময় ভাবে এই আমার রুমাল, আমার একজোড়া মোজা। যেমন আমার কাছে একজন কাজ করতে এসেছিল অনেক আগে, ওকে আমি রেখেছিলাম কিছুদিনের জন্য, তারপরে ও নিজেই আর আসেনি। যাই হোক, মেয়েটা খুব ফ্রড ছিল। ও আমাকে একটা গল্প বলেছিল, ও নাকি 19 তলায় একটা কোন ফ্লোরে কাজ করতো, সেখান থেকে একটা ডাস্টিং করতে করতে একটা কাপড় পড়ে গেছিল। সেই বাড়ির মানে বয়স্ক ভদ্র মহিলা, তার নাকি 80-85 বছর বয়স, সে নাকি ওকে 19 তলায় নামিয়ে অত বড় কমপ্লেক্সে খুঁজিয়েছে যে 19 তলা থেকে ওই ন্যাকড়াটা পড়তে পড়তে ভাবুন কত উড়ে উঠে কোথায় চলে গেছে। কেন ও ওই কাপড়টা ফেললো সেটা নিয়ে নাকি ওকে এত কথা শুনিয়েছে, এত গালাগাল দিয়েছে, চিন্তা করা যায় না। আমাকে বললে পল্লবী, আমিও বই পড়তে ভালোবাসি। আমি হচ্ছে বুক ওয়ার্ম। আজকাল তো পড়াশোনার সময়টাই কমে গেছে, কিন্তু অতিরিক্ত না। বই পড়া খুব একটা আতেল আমি নই যে আমি যা পড়েছি সব আমি ভীষণ জানি, এটা ওটা। আমার মনে হয় না কিছুই জানা হয়েছে জীবনে। প্রচুর মানুষের কাছ থেকে প্রচুর জিনিস জানার আছে। বলুন, জানার কোনো শেষ আছে? জানি তো মানে 1%ও না, আমার মনে 0.1%, কত কিছু জানার আছে। তো যারা মনে করেন যে ওই আমার পড়ে গেল, আমার ওই পড়ে গেল, আমার টাকা, আমার এই, আমার সব, তারা মৃত্যুর পর ওই আমার আমার ভাবটা থেকেই যায়। হ্যাঁ, দেখবেন আপনি ধরুন ঘুমাচ্ছেন, বা আমরা তো একটু ঘুমাচ্ছি, ধট করে কাউকে বললো যে তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, চোর এসছে। আপনি কিন্তু পাগলের মতন কি তাড়াতাড়ি গেট দেখবেন যে কোথায় না কিছু এসেছে বা ঘরে কেউ ঢুকে গেছে কিনা, তাই না? ঠিক আমাদের মৃত্যুর পর সেই অবস্থাটাই হয়। আমরা তখন ওই অবস্থাটা থেকে বেরোতেই পারি না। এই বাবা, আমার ঘরে অমুকে ঢুকেছে, ওখানে এসেছে, একে তো আমি পছন্দ করতাম না, অমুকে আমার গয়নাটা পড়েছে। হুম, অমুকে আহ, অনেকে বলে আমার সীতাহার ছেলের বউকে দিয়ে দিল, ছেলের বউ পেয়ে গেছে, ইসিকে আমি একদম পছন্দ করতাম না, ও আমার জিনিসটা পড়েছে। ওই আত্মা ততক্ষণ ওই ওই জিনিসে কষ্ট পায়, কারণ সে তো ওই জাগতিক ভাবনাটা থেকে বেরোতেই পারেনি। জন্মের মানে মৃত্যুর আগে পর্যন্ত যদি বেরোতে না পারে, মৃত্যুর পরে এক্সট্রা কিছু হয় না, ওটাই থেকে যায়। তাদের অবস্থা এমন হয় যে মরে গেছে, তারা শরীর বুঝতেই পারে না। সেই অবস্থায় প্রেতাত্মা তার জীবনের সমস্ত সংস্কার বহন করে নিয়ে যায়, এবং সে কিন্তু সময় মতন খেতে বসে টেবিলে, সময় মতন শুতে আসে, সমস্ত কিছু করে। যত মানুষ যত বেশি জাগতিক, তার তত মুক্তি নেই, এবং সে একটা সময় বুঝতে পারে যে সে সত্যিই বেঁচে নেই, এবং তখন তার অবস্থা ডেঞ্জারাস হয়ে যায়। মৃত্যুর পর আমরা কোথায় যাই যদি কেউ প্রশ্ন করে, তাহলে এটা কিরকম হয় যে ঘুমোলে আমরা কোথায় যাই? ঘুমোলে আমরা একটা আলাদা মানসিক জগতে। হ্যাঁ, এটা থাকে। সুচিরা, এই এই ওয়ার্ডটা মোছো, আমাকে ফেসবুক থেকে ব্লক করবে। এই ওয়ার্ড লিখো না, আমরা বাংলায় বলছি ওই জন্য। আমরা সেই মনোজগতেই থাকি, মৃত্যুর পরেও আমরা মনোজগতেই থাকি। আমরা এখানে যাই, ওখানে যাই। আমরা যেমন আপনি যদি ঘুমিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন যে আগামীকাল এখানে যাব, ওখানে গিয়ে ওইটা কথা বলবো, অফিসে এইটা বলবো, এই যে মনের মধ্যে একটা প্ল্যান চলে, তো মানে মৃত্যুর পরেও সেম জিনিসটা হয়, সেম জিনিসটা। তাহলে আমরা যে মৃত্যুর পর আমাদের আত্মীয় স্বজনরা যে আহ, নানান রকম উপাচার পালন করে, আমাদের যে নিয়মগুলো আছে, সেগুলো কি কোনো প্রয়োজনীয় জিনিস আছে? অবভিয়াসলি প্রয়োজন আছে। কেন আছে? যখন মৃত্যু হয় তখন আমাদের একটা অজ্ঞানের মতন হয়, হ্যাঁ, মূর্ছা যাই আমরা, মানে অ্যাসিভ আমরা অজ্ঞান হয়ে গেছি। তখন আমাদের নিজের মানুষ যারা বা আমাদের যারা কল্যাণকামী, তারা আমার আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করে, সৎ চিন্তা করে, তখন সেটা পজিটিভ ভাইব্রেশনের আকারে আমার আত্মার কাছে, যার যে আত্মা মারা গেছে তার কাছে গিয়ে পৌঁছায়। এবং তার সম্মিলিত কল্যাণ ইচ্ছায় আমার আত্মা তখন বুঝতে পারে যে ও আচ্ছা, আমি আর নেই। যেমন ধরুন
কোথায় ধরুন না, সব পতাকা নিয়ে সবাই জড়ো হয়েছে, দাঁড়িয়ে, আমরা দেখে বলি না ও বাবা মিছিল আসছে, আমরা দূর থেকে কিন্তু দেখে গেলাম মিছিল আসছে। কিসের মিছিল আসছে? যেই দলের পতাকা ওটা দেখেই বুঝতে পারি ওই দলের মিছিল আসছে বা অমুক কিছু আছে। ঠিক সেরকম আমরা যেমন জানি যে আমাদের মৃত্যুর পর, আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের কারোর মৃত্যু হলে এইসব গুরুদশা অবস্থা হয়, মানুষের নির্দিষ্ট বস্ত্র পরে, নির্দিষ্ট নিয়ম পালন করে, হ্যাঁ। ঠিক যখন আমরা বুঝতে পারি ধীরে ধীরে কি আমার ফটোটা নিয়েছে কেন, আমার ছেলেমেয়েরা এরকম করছে কেন, তার মানে কি আমি মারা গেছি? এটা কিন্তু আস্তে আস্তে আত্মা বুঝতে পারে। কিন্তু যে আত্মা যত বেশি মানে বাজে কোয়ালিটির আত্মা, মানে বাজে মানুষের আত্মা বাজেই হয়। আমরা ভাবি যে ও বাবা এটা করলাম, কেউ বুঝতে পারলো না, কিন্তু নিজেই তো মুক্তি পাবেন না, কারোর কিচ্ছু যায় আসবে না। মন থেকে যারা করে তাদের, দেখো আমি ধরো তোমাকে একটা, এই যে বলে যে আমার পেজের রিচের দরকার নেই, তুমি তো জানো যে আমি একদম বিজনেস মাইন্ডেড না, এই রিচ নিয়েই পাচ্ছি না আমি, তাতেই এত রিচ হয়ে যাচ্ছি, তা দেখে কত লোকেরা এত কত কথা বলছে, আমি নাকি লোকের পেজ হ্যাক করার চেষ্টা করছি, এই করছি, তাতেই মানুষের এত বিভ্রান্তি আমাকে নিয়ে। গোয়ায় পিণ্ড দিও না, পিণ্ড গয়ায় দেয়। যেমন ধরো অনেকে বলছে যে আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি একটা বার্থডে পার্টি করছো তোমার, বা একটা একটা ইনভিটেশন করেছো, সেখানে সব মানুষরা এসে তোমাকে বলে না, এসে সব মানুষ বলে বাবা কি সুন্দর লাগছে, নিচে গিয়ে বলে একদম মানে অদ্ভুত লাগছে, কি সেজো দেখেছো কিরকম একটা আইশ্যাডো পড়েছে, এরকম তো ঠোঁট, আবার এরকম লিপস্টিক পড়েছে। সবাই কিন্তু ওয়েল উইশার না, নাটক করে। 90% লোক, 10% লোক কিন্তু ওয়েল উইশার। তুমি কিন্তু তাকে দেখলে তুমি নিজে থেকেই হাসো। তোমার যে ন্যাকা ওয়েল উইশার, তাকে তুমি দেখে তোমার মুখ, তুমিও জানো কিন্তু ও তোমার ওয়েল উইশার না, ও জানে, তুমি জানো যে ও তোমার ওয়েল উইশার না, হ্যাঁ। তো এই মানুষগুলোকে আমরাও তাদের অ্যাক্টিং করি তাদের সাথে, তাই না? তো আমাদের মুখের এক্সপ্রেশনটা একরকম, আমি কিন্তু তার সম্পর্কে পজিটিভ ভাইব্রেশন ছাড়ছি না। হুম। আবার ও আমার সম্পর্কে পজিটিভ ভাইব্রেশন ছাড়ছে না, কিন্তু যখন আমার ধরো তোমাকে কেউ ভালোবাসে, তার হাতটা যখন তুমি এসে ধরো বা তার কাছে যখন তুমি যাও, তোমার কি সেম ফিলিংস হয় যেটা তুমি যাকে তুমি পছন্দ করো না তার তার কারণ তার একটা ঊর্জা আছে। তুমি তুমি যে তোমার ওয়েল উইশার, সে যখন তোমাকে ধরবে, এই যে বলে রত্নে প্রাণ প্রতিষ্ঠা করলে রত্ন পড়লে কি অদ্ভুত চেঞ্জ হয়ে গেছে আমাদের জীবন, কেন? কারণ আমি যখন প্রাণ প্রতিষ্ঠা করি তখন আমি চেষ্টা করি আমার, মানে এটা অনেকটা গিফট দেওয়ার মতন, হ্যাঁ। যেমন আমি যদি কাউকে গিফট দিই, অনেকে আছে খুব দামি দামি গিফট দেয়, একটা দেয় খুব দামি দামি গিফট দেয়, কিন্তু আমি অনেক রকম গিফট দিতে ভালোবাসি। কারোর বার্থডেতে যখন যায়, আমি যখন আমার কোনো আমার মানে কাজিন ব্রাদার যারা আছে, ওদের মেয়ে আছে দুজন ছোট ছোট, একজনের বয়স 6 বছর 7 বছর, একজনের বয়স 3 বছর। তো ওদের যখন আমি গিফট দিই, তখন আমি আগে আমার খুব রাগ উঠতো ছোটবেলায়, এমন গিফট দিত, কেমন একটা বোকার মতন জামা নিয়ে কেউ চলে আসলো, যে জামাটা ও নিজের ছেলে মেয়েকে পরাবে না। আমি খুব সুন্দর বাচ্চাদের অনেক সময় ধরে বাচ্চাদের ড্রেস কিনি, যাকে গিফট দিই তার সাথে ক্লিপ কিনি, ব্যাগ কিনি, চকলেট কিনি, তো অনেক কিছু খুলতে খুব ভালো লাগে, আচ্ছা এটা আছে ওটা আছে এটা আছে, যেটা আমি ভালোবাসি সেরকম ভাবেই দিই, এবং ও যেটা পছন্দ করবে সেটাই আমি দিই। যখনই আপনি কাউকে ভালোবাসবেন তখন তার অনেক আছে গিফট দেওয়ার জন্য একটা বোকা বোকা একটা কিছু নিয়ে চলে আসলো, যেটা দেখে বোঝা যায় ও নিজে কিন্তু ইউজ করবে না, দেওয়ার জন্য দিতে এসছে। এই মেন্টালিটিটা খুব খারাপ। এই জন্য ও যখন ইউনিভার্সের থেকে পাবে, ওই ইউনিভার্সকে কি মেসেজ দিচ্ছে, ওর কি ভাইব্রেশন বেরোচ্ছে, যে ও একটা বাজে জিনিস লোককে দেয়। আমি একবার ছোটবেলায় মায়ের সাথে একটা কোথায় কি কিনতে গেছিলাম, দেখলাম যে আমি ওই লোকটাকে বলছি যে এখানে ভাঙা ফুলদানিগুলো কেন রেখে দিয়েছেন, এরকম ভয় লাগছে, এরকম ভাবে রেখেছেন, মনে হচ্ছে পড়ে যাবে, ভাঙাগুলো সরিয়ে দিতে পারো কাকু, আমি বলছি। কি বলছে, এগুলো ডিমান্ড সব থেকে বেশি। আমি বলছি, কেন? বলছে যে প্রচুর লোকে কিনতে আসে, বিয়ে বাড়িতে গিফট দেবে, প্যাকিং করে দিয়ে দেয়। আচ্ছা কত টাকায় তুমি নাও? বলে আমার তো এটা বেকার, আমি 20 টাকা 30 টাকা নিয়ে ওটা দিয়ে এসে 500 টাকার প্লেট খেয়ে আসে। আমি সেদিন অবাক হয়ে গেছিলাম এই কথাটা শুনি, এরকম হয়? মানে মানুষ কতটা নিজ ভাবে, তারা আবার বলে আমি তো জীবনে কোনো খারাপ কাজ করিনি, তাহলে আমি কেন এরকম পেলাম? আমি যেটা মানুষকে দেব সেটাই আমি রিটার্ন পাবো। আমি যখন প্রাণ প্রতিষ্ঠা করি তখন আমি সব সময়
উপাচারের কথা বাদ দিন, সেগুলি তো আছেই, কিন্তু ফিলিংস কখনো উপাচার, এটা আমার গুরুদেব বলতেন, ফিলিংস কখনো মন্ত্রে বোঝানো যায় না। হ্যাঁ, তুমি সমস্ত কিছু ভাবতে হবে, আচ্ছা ওর এটা প্রবলেম, ওর জন্য এটা ভালো হয়ে যায়, ওর জন্য খুব ভালো থাকে, ওর জন্য ভালো হয়। এবার এই যে নেওয়ার ক্ষমতাটা তারও থাকতে হবে। ধরুন আপনি আহ কাউকে গিফট দিলেন, হ্যাঁ, সে দেখে তার সেটা আপনি তাকে ভালো ফিলিংসে দিয়েছেন, কিন্তু সে নিল না ভালো ফিলিংসে, বলে সেটা বাজে, কি কম দামি জিনিস দিয়েছে। তাহলে ভালো ফিলিংস যে আপনি তাকে ফেরত দিয়েছেন, সে সেটা নেওয়ার মতন যোগ্যতা নেই, এবং ফলে তার সেটা ভালো কাজও হবে না। ওই যে ওই জন্য বলে গুরু আর শিষ্যকে উপযুক্ত একই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে, তাহলে ইউ ক্যান চেঞ্জ সামওয়ান লাইফ। আদারওয়াইজ সবসময় এটা কি ওটা কি, এটা হয়েছে ওটা হয়েছে, যারা বেশি খুঁটিনাটি ঘাটে, অনেকে দেখেছি যে শপিং মলে গিয়ে সেরকম করে আলোতে দিয়ে সেলাই দেখে জিনিসের, ব্র্যান্ডেড জিনিসের আবার সেলাই দেখতে হয় নাকি? আর সে নিয়ে গিয়ে তো দুদিন পরেও তো সেলাই ফেটে যেতে পারে। যারা বেশি দেখে তাদের জিনিস বেশি খারাপ হয়। ঠিক আছে, আমি কোনো জায়গায় কিছু কিনতে গেলে বলি, দেখো বাবা আমার এইটুকু বাজেট, তুমি তোমার বেস্টটা দাও আমাকে। এবং আমাকে সত্যি কথা বলতে দোকানের যারা সেলস গার্ল বা সেলস বয়েজরা আছে, যারা যতটুকু আমাকে কোঅপারেট করে, আমার কোনো জিনিস কিনতে 10 মিনিটও লাগে না। আমাকে তো বলে কি গেল আর চলে আসলো, কিন্তু আমি বেস্ট জিনিসটা আনি। আমারও তো এইটা দেখি, এটা একটু এইটা যে সাইজটা 2 সেন্টিমিটার কম, ওরকম করে কোনো লাভ নেই। আচ্ছা, আমার মোটামুটি একটা লাস্ট বলবো, তাহলে যেটা আমরা বলছি, তাহলে আমাদের যে উপাচারগুলো সেটা কি হয়, এটা একটা জিনিস পড়ে শোনাই, এটা কিছুটা উপনিষদেরই কথা, হ্যাঁ সেটা বলি। সেটা হচ্ছে আমাদের নিকট আত্মীয় স্বজন ও প্রিয়তম বন্ধু বান্ধবরা যখন আমাদের কল্যাণ কামনাকারী করে, কল্যাণ কামনার মন্ত্র পাঠ করে বা পজিটিভ ভাইব্রেশন চারে, মন্ত্র পাঠ মানে হচ্ছে পজিটিভ ভাইব্রেশন। আমি পাঠাচ্ছি, আমি ধরো তোমাকে বললাম পজিটিভ মন্ত্র, আর কি আমি ধরো তোমাকে বললাম যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমার খুব ভালো হবে, আমি তোমার পাশে আছি, কোনো প্রবলেম নেই, দেখো সব ঠিক হয়ে যাবে। এটা আপনাকে ম্যাজিকের মতন কাজ করবে। আর যদি আপনাকে কেউ বলে তুমি যেও না, আজকে তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি তুই যা পড়াশোনা করিস আমার তো গোল্লা পাবি, একদম জঘন্য। মোহর যেমন এবার খুব রেগে গেছে, আমাকে বলছে, মোহর বলছে বলো আমি এবার 1 থেকে 10-এর মধ্যে হবো কিনা। আমি বললাম না, তুই 11th হবি। আর রেজাল্ট পেয়েই দেখছি 11th হয়েছে। এবার ওদের তো রেজাল্ট দেয় না আমাকে, আমি আগে গেছি, রেজাল্টটা আমাদের দেয়, ওর বাড়িতে এসে দেখে। এবার আমি যখন ছবি পাঠিয়েছি, তুমি বললে বলে আমি হলাম। আমি বললাম, না তুমি হবে বলে আমি বলেছি। আর আমি অ্যাটিটিউড দেখলে বুঝতে পারি কাকে কি হবে। তুমি কি করে বুঝলে? আচ্ছা, পড়ার সেই ব্যাপারটা ছিল না, পড়লে তো হবে না, একগাদা জিনিস আমি এটা ওটা পড়লাম, আর আসল লেখার সময় যদি আমি করলাম না, আমি ফাইনালে ভালো মতো ঠিক আছে। আমি রেজাল্টের দিন কোনোদিনই এই অনেকে ঠাকুরের কাছে হত্যা দিয়ে পড়ে থাকে, আমি একটা জিনিস বুঝি, আমি যখন পড়াশোনা করবো তখন সলিড করবো। এবার যখন রেজাল্ট যা হবে এটা তো আমার হাতে নেই, এটা আমার ভাগ্য, কিন্তু আমার পড়াশোনাটা সলিড হওয়া চাই, তাই না? অদিতি আবার ম্যাম বলা হচ্ছে, হ্যাঁ। যখন আমরা পজিটিভ ভাইব্রেশন দিই, প্রার্থনা করি, তখন আমাদের যে মৃত আত্মা, ধরুন আমি মারা গেছি, আপনারা আমার সম্পর্কে খুব পজিটিভ কথা বলছেন, পজিটিভ শুভকামনা জানাচ্ছেন, নিশ্চয়ই আমি মারা গেলে আপনারা সবাই আমার জন্য ভালোই প্রার্থনা করবেন। তখন আমার আত্মার নিগুড় অন্তরে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। দাঁড়াও বিক্রম বলছি, তখন সেই মৃত আত্মার সুপ্ত জ্ঞান জাগ্রত হয়, এবং তখন সে বুঝতে পারে, আচ্ছা এই মন্ত্রটা তার মানে আমি মারা গেছি আমার জন্য করছে। যদি কেউ বলে যে, যেরকম ওরা মন্ত্র পড়ে মৃত সুকৃতি দে মহাশয়া, এরকম বলবে, হ্যাঁ এরকম বলবে যখন, তখন বলতে ও আমাকে বলছে, আচ্ছা ও আমি তার মানে মারা গেছি। হুম, এই যে ব্যাপারটা, এটা মাথার মধ্যে মানুষ তখন, মানে মাথা না, সোল তখন বুঝতে পারে। পৃথিবীতে আত্মীয় স্বজনদের কান্না শোকাচ্ছ্বাস, তাদের তখন আমার যে মৃত মানুষ তার প্রাণে কষ্ট দেয়, তখন সে বোঝে আচ্ছা আমি মারা গেছি, তাহলে আমার আর এখন থাকার দরকার নেই, আমি তখন চলেই যাই। তখন সেই দুঃখ কষ্টতেই সে প্রেতলোকে চলে যায়, সে বুঝতে পারে যে এই জায়গাটা আমার আর নয়। ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনের কল্যাণেচ্ছা আর সুপ্ত জ্ঞানকে ফিরিয়ে আনা ঠিক তখনই তারা পৃথিবী ও প্রেত লোকে সীমানা দেশ বা বর্ডার ল্যান্ড পার করার চেষ্টা করে। এই সীমানা দেশটিও বলছে আসলে কম্পনের সমষ্টি ছাড়া আর কিছু নয়, যেমন বর্ডার থাকে যেমন কম্পনের সমষ্টি ছাড়া আর কিছু নয়। এটা একটা ইথার বা আকাশের নদী, তাকে তুলনা করা হয়েছে এরকম একটা জায়গায়। হিন্দুরা ওই জায়গাকে আমরা বলি হচ্ছে বৈতরণী, আমরা বলি না বৈতরণী পার, পার্সিরা বলে ছিন্নাদ ব্রিজ।
মুসলিমরা এটাকে বলে সিরাত। হ্যাঁ, এই সীমানা দেশ বা বৈতরণী অনায়াসে পার হতে পারে না সেই সব প্রেতাত্মা যারা সাধারণ অর্থাৎ জাগতিক মায়ায় আবদ্ধ। সাধারণত এইরকম আত্মাই কিন্তু গাঢ়ভাবে আচ্ছন্ন হয়ে যায়, প্রেত হয়ে যায়, এবং আবার এমন দেহে চলে আসে যেই দেহ নিয়ে তার সারা জীবন ভুগতে হবে। এটা ঈশোপনিষদে আসে, অসূর্যা নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রেতাৎ বিগচ্ছন্তি যে কা চত্ত হন জনা। অর্থাৎ এমন সব লোক বা স্তর আছে যেখানে অনন্তকাল ধরে অন্ধকার রাজত্ব করে, এখানে সূর্য বা কোনো গ্রহেরই আলো পড়ে না, যারা আত্মার স্বরূপ উপলব্ধি করে না বা যারা আত্মজ্ঞান পাবার চেষ্টাও করে না, মরণের পর তারা সেই প্রেত লোকে বসবাস করে। সূর্য চন্দ্র তারকার কোনো আলো পায় না, কারণ তারা হলো এই সূক্ষ্ম জগতের বা পজিটিভ জগতের অংশ। নেগেটিভ জিনিস কিন্তু সেখানে নেগেটিভ জায়গাটা ওই নেগেটিভ জায়গাতে গিয়ে বসবাস করে। এই জন্য বারবার বলা হয়েছে ভালো কর্ম করো। তুমি অনেকে ভাবে কি খারাপ করছি, কেউ তো দেখছে না, সব দেখে। বলছে প্রেতাত্মার যারা যে সমস্ত প্রেতাত্মারা পৃথিবীর মায়ায় পড়ে আছে তাদের অবস্থা নিশ্চয়ই ডেঞ্জারাস। নিশ্চয়ই ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? মায়াসক্ত প্রেতাত্মাদের, আমি কিন্তু সমস্ত মানে উপনিষদেরই ভাবার্থটা আপনাদের বলছি, ঠিক আছে, জিস্ট করে। মায়াসক্ত প্রেতাত্মাদের অতৃপ্ত বাসনা কোনো রকমে যদি চরিতার্থ না হয়, মানে ফুলফিলমেন্ট না হয়, তাহলে তাদের অবস্থা ডেঞ্জারাস হতে থাকে। তারা মরণের খাদ নিজেরাই খোরে। জড় জিনিসকে ভোগ করার আসনা তীব্র, মানে সবসময় মনে হবে উফ আমরা যেমন কি ভাবি, কোনো কিছু হলে আমরা ভাবি টাকা পেলে এটা কিনবো ওটা কিনবো এটা কিনবো, ওকে অমুককে দেওয়ার সময় ওকে এইটুকু জিনিস দিয়ে দিলে হয়ে যায়, নিজেরটা ভালো, আমার ছেঁড়া ফাটা জিনিসটা অমুকে। অনেকে দেখেছি খারাপ খাওয়া কাজের লোকদের খাইয়ে দেয়, খুব বাজে জিনিস। যে দেখার সে দেখছে আমি ইউনিভার্সকে ভাইব্রেশন দিচ্ছি আমি বাজে, আমার কোয়ালিটি আমি ওখানে গিয়েই পড়বো। আর তখন মৃত্যুর পর মনে হবে ইস আমার সীতাহার কে পরে নিল, আমার চুর কে পরে নিল, আমার গাড়ি আমার বাইক ইস অমুকে চালাচ্ছে রে। হ্যাঁ, এই কষ্ট থেকে সে বেরোতেই পারে না। সে কোথায় যাবে? তার অন্ধকার জগতে, এই অন্ধকার এই আলো সমস্ত একটা মেন্টাল স্টেট। যদি বাসনা অতৃপ্ত হয়ে যায় তখন এই বাসনার আগুনেই পুড়ে পুড়ে মরে। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। সকল বাসনা মানুষ এবং প্রাণীদের ভেতরে সংস্কার আকারে সূক্ষ্মভাবে সুপ্ত থাকে, ঠিক আছে। মানুষের মন সেই আধার অর্থাৎ কন্টেনার, এবং সংস্কার হচ্ছে তার মধ্যে থাকা কোনো কন্টেনারের ভেতরে যেমন জিনিস থাকে ঠিক সেরকম। আপনি ভাবুন না, আপনার ধরুন একটা টিফিন বক্সে করে আপনি দারুণ একটা খাওয়ার জিনিস নিয়ে আসছেন, হ্যাঁ, পার্সেল করে, সেটা যদি কোনো রাস্তা থেকে বাইক বা গাড়ি থেকে পড়ে যায়, আপনি কি দুঃখ পাবেন? পাবেন না। এই বাবা খাবারটা নিয়ে আসলাম এত দাম দিয়ে, যদি কন্টেনারটা ফাঁকা থাকে পড়ে যায় তখন দূর কোনো ব্যাপার না। যদি খাওয়ার শুদ্ধ পড়ে যাওয়ার পর আপনি বলেন যে দূর পড়েছে হয়েছে, ওটা আমার ভাগ্যেই ছিল না, তার পরে দেখা যাবে, তাহলে মনে রাখবেন আপনি মুক্ত হয়ে গেছেন, মুক্ত হওয়ার চেষ্টা করছেন। কোনো কিছু আমার না, গেছে গেছে দূর, বেকার গেছে, অত নিয়ে আমি ভাবি না। এই ভাবনার থেকে যদি বেরোতে পারেন তার মানে আপনি ওই দিকে যাচ্ছেন। ইস আমি এত দাম দিয়ে কিনলাম, আমি এত টাকা দিয়ে চুল স্ট্রেট করলাম, আমি এই করলাম সেই করলাম। হ্যাঁ, এবার বলছে বিদেহী আত্মারা আবার কি দেহ ধারণ করতে পারে? অবভিয়াসলি পারে। বিদেহী প্রেতাত্মারা সূক্ষ্মাবরণ বা সূক্ষ্ম দেহ মিডিয়ামের শরীর থেকে বায়বীয় আকারের এক্টোপ্লাজম নিয়ে, মানে ধরুন আমাদের প্রত্যেকটা একটা এক্টোপ্লাজম আছে, কি করে বলবো, ধরুন আমার ড্রেস ইচ্ছা করে তার একজনও পড়তে পারে যে আমার সাইজে থাকবে, পড়তে পারে তো, বা এই শাড়িটা একজন পড়তে পারে, কিন্তু হয়তো আমার সাথে তার এই ব্লাউজটা তার ম্যাচ খাবে না, কিন্তু শাড়িটা পরতে পারবে। ঠিক সেরকম কোনো মিডিয়াম যদি আমার কাছে আসার চেষ্টা করে বা আমি তাকে একসেপ্ট করি, যেমন আমরা ওই যে হয় না যে আমাদের গেটে আসে যে এ এসছে ডেলিভারি করতে, আমরা একসেপ্ট করি তখন সে ঢুকতে পারে, ঠিক সেরকম আমি যদি একসেপ্ট করি যে ও ঢুকবে, তখন ও আমার শরীর থেকে একটা এক্টোপ্লাজম নেয়। ওই এক্টোপ্লাজম নিয়ে সে একটা কিছুক্ষণের জন্য একটা বডি আকার একটা শেপ নেয়, এবং তখন কিন্তু আমি মূর্ছা যাব। হ্যাঁ, অর্থাৎ আমার কিন্তু কোনো সেন্স থাকবে না, তখন সে আমার মুখ দিয়ে কথা বলবে, আমার চোখ দিয়ে দেখবে। ওটা খুব ডেঞ্জারাস জিনিস। আচ্ছা, একটা লাস্ট জিনিস বলি, যারা এটা করেন, হ্যাঁ, তাহলে পরলোক সম্বন্ধে জানার জন্য কি প্রেততত্ত্ব অনুশীলন করা বা প্ল্যানচেট করা বা যেটাকে বলে পিএলআর করা, হ্যাঁ, বিদেহী আত্মা মানে যারা মারা গেছে, মানে যার দেহ নেই,
সেটা কি ভালো জিনিস? কখনো ভালো জিনিস নয়, কোনোদিন নয়। যারা সত্যিকারের আত্মজ্ঞান লাভ করতে ইচ্ছুক, প্রেত তত্ত্ব অনুশীলন তাদের প্রচন্ড ক্ষতি করে। মানুষের জীবনের লক্ষ্য হলো অসার এবং অশাশ্বত যত সমস্ত জিনিস, মানে যেটা চিরস্থায়ী নয়, যেটা পার্মানেন্ট না, যেটা আপনি নিয়ে যেতে পারবেন না, সেগুলো তাদের লাভ করা উদ্দেশ্য নয়। পরন্তু যেটা মেইন জিনিস, জ্ঞান, ভালোবাসা, সম্মান, যেগুলো আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর অমর, উত্তম কুমার অমর, কেন? তাই সে তার কীর্তিতে অমর। অনেকে বলে উত্তম কুমার তো গৌরী দেবীকে ছেড়ে ওকে, আরে কি করেছে, কি তার ব্যক্তিগত ব্যাপার, তুমি আগে তার মতো স্মার্ট হয়ে দেখাও। মানুষ কীর্তিতে বেঁচে থাকে। তো যেই জিনিসটা দিয়ে আমি চিরকালের জন্য অমর হব, সেটাকে ভালো করার দরকার। আর সেটা না করে যদি আমি এই সমস্ত করতে চাই, তাহলে কিন্তু আমার মানে লাস্ট হচ্ছে, আমার পরিণতি হচ্ছে বদ্ধ বদ্ধ আত্মা বলে। এবং প্রেততত্ত্ব কখনো কোনোদিন মানুষকে জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একমাত্র পরমাত্মার জ্ঞান, অর্থাৎ একমাত্র ব্রহ্মজ্ঞানই মানুষকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে। হুম। তো মুক্তি পাওয়া অত ইজি নয়। 7 জন্ম, অবভিয়াসলি 7 জন্ম। বলো তো বিয়েতে কেন 7 পাকে বাধা হয় জানো? বলো কেন বিয়েতে 7 পাকে বাধা হয়, কে বলতে পারবে? দেখি। জানো না? অথবা বিয়ে করেছে আবার জানে না। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম, কারণ তুমি এখনো বিয়ে করোনি। যারা বিয়ে করেছে অথচ জানে না, তাদের বলছি। দেখুন, বিয়েতে যে ঘোরা হচ্ছে সেটা 360 ডিগ্রি, একদম গোল ম্যাডাম। হুম। তোমরা ঘুরে নেবে কোনো মন্দিরে গিয়ে। হুম। 7 পাক মানে 360 ডিগ্রি, ঠিক আছে? পুরো গোলটা কত হয়? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। 360 কে সমস্ত 1 2 3 4 5 6 8 9 সমস্ত সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়। হ্যাঁ, ডিভিজিবল বাই এভরি নাম্বার এক্সেপ্ট 7। 7 দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারবে না। অর্থাৎ আমাদের যে বন্ধন, সেটা অবিভক্ত হোক, অবিভাজ্য হোক। এই জন্য 7 পাকে বাধা। পিণ্ডদানের কি আত্মার মুক্তি? আত্মাকে বা জন্মগ্রহণ করে? পিণ্ডদান করার পর আত্মা সাধারণত মুক্তি পায়। আরে সুইসাইড কথাটা লিখো না, কেন যে বলে না, ভালো লাগে না এই সমস্ত। হ্যাঁ, এটা আমি একদিন আগে বলেছিলাম, এর আগেও কিন্তু একবার বলেছিলাম যে পারা উচিত ছিল, যারা মন দিয়ে লাইভ দেখেনি, মন দিয়ে ক্লাসে পড়া না শোনার মতন। আমি আবার বলে ফেললাম এই সমস্ত কথা। এটা ডিলিট করো, কি আমি নিজে ডিলিট করে দিই। নিজেরা ঘুরে নেবে। পরকে মস্তক মুন্ডন কতটা যুক্তিযুক্ত? কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে নিয়ম কানুন? অ্যাকচুয়ালি আমাদের শরীরের যে মানে ঊর্জাগুলো বৃদ্ধি পায় ওই সময়, সে সমস্ত ঊর্জাকে কেটে ফেলতে হয়। ওই জন্য। হ্যাঁ, আমি বলেছিলাম। উফ, কত মেসেজ এসছে, দেখেই ভয় লাগছে। আচ্ছা, 7 পাকেও আমি ঘোরানো হয়েছিল বরের চারিদিকে। সবাইকেই তো ঘোরায় বরের চারিদিকে। এ বাবা! মৃত্যুর পর কি ভগবানের সাথে দেখা হবে? ভগবান কোনো এন্টিটি নয় যে অমুক জায়গায় অমুক দাঁড়িয়ে আছে ভগবানকে দেখা যায়। ভগবান তো তোমার অন্তরেই আছে। ভগবান তোমার অন্তরেই আছে। ভগবানকে দেখা মানে কি জানো? নিজেকে যেদিন তুমি নিজে পরিষ্কার দেখতে পারবে, যেদিন তুমি বুঝতে পারবে তোমার 1 কোটি টাকা লস হয়ে গেল, তোমার কিছুতেই যায় আসে না, টাকা হারিয়ে গেছে, কিছুতেই যায় আসে না, সেদিন ভাববে তুমি সেই লেভেলে চলে গেছো। তুমি যদি যে কোনো দুঃখ হজম করে হাসি মুখে চুপচাপ থাকতে পারো, নিজের কর্ম করতে পারো, নিজেকে নিয়ে কম ভাবো। আমি বলছি না যে নিজেকে নিয়ে কেয়ারলেসের মতন, ক্যাবলার মতন সবাইকে টাকা পয়সা দিয়ে দাও, কিন্তু ধরো তোমার কোনো ক্ষতি নেই, সরি, তোমার কোনো দোষ নেই, কিন্তু তবু তোমার সাথে এটা মিসহ্যাপটা হয়েছে। যদি যেটা হয়ে থাকে তুমি যদি হজম করতে পারো, ভগবান তোমাকে অনেক দেবে।
ভগবানের কাছে কি ওই ইয়ে পড়ে না, কি জানো, আহ কৃপন, রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন পড়েছো? গায়ে কাটা দিল। আমি তো ভাবছিলাম আজকে লাইভই করতে পারবো না, আমার যে আজকে মাথাটা একটু ইয়ে হচ্ছিল, আমি অনুরণনের লোগোটা খুঁজে পাচ্ছি না। আহ, আমি ভাবছিলাম, আমি দেখেছি আমি যেদিন একটুও কোনো একটা বই টাচ করি না, আজকে যখন আমি পড়ছিলাম ছবিটা দিয়েছি তখন আমি শুধু ভাবলাম যে এই আহ, কোন টপিক গুলো আমি টুকেছি কিনা একবার মিলিয়ে মিলিয়ে দেখি। মোহর তখন ছবিটা তুলেছে সকালবেলা। হম। মোহর আমাকে দেখে মাঝে মাঝে বোর হয়ে যায়, কি বাবা এত বই পড়তে, বল তোমার মুখে মা হাসি নেই কেন, আজকে সারাদিন মুখটা হাসি ছিল। তখন বলছে এরকম করো না মা, অস্বস্তি লাগছে। আমি বলছি, তাহলে সবকিছুই কোনোটাই বেশি ইয়ে না, পিএলআর কি করা উচিত? এতক্ষণ কথা বলার পর কি মনে হলো? একদমই করা উচিত না। নেক্সট নেক্সট। কৃপন পড়বে, তুমি ভিক্ষা করে যাইতেছিলে, কি জানো, দেখি তো, উফ আমার এত ফেভারিট। চলো কৃপন দিয়ে শেষ করি, দেখি পাই নাকি, আমি তো ভুলে গেছি। কৃপন কারোর মুখস্থ আছে? আমার বেস্ট লেগেছে কৃপন। পড়ি, কৃপনটা কি ভালো লেগেছিল আমার, কৃপন পড়ে। আমরা 11-এ পড়েছিলাম, 11-এর যে ইংলিশে আমাদের ছিল, ইংলিশ লিটারেচার। ঠাস করে চড় মারবো, একদম গালটা 180 ডিগ্রি ঘুরে যাবে। মধুরিমা, এক্টোপ্লাজম, এত কিছু দেওয়ার আছে, যাও না ব্লাড ব্যাংকে কি রক্ত দিচ্ছে, তো এক্টোপ্লাজম দেওয়ার কি আছে? গয় পিণ্ডদান করলে আমার মুক্তি পায়, ন্যাচারাল ডেথ যাদের হয় না। বুঝলাম না। না, অবশ্যই কর্মফল, কিন্তু শুধু কর্মফলের দোষ দিলে তো হবে না, নিজের রোজের কাজ রোজ করতে হবে। আমি কি করে এসেছি সেটা ম্যাটার করে না, আমি কি করব সেটা ম্যাটার করে। মৃত মানুষের জিনিস বলতে কি ইউজ করা যায়? মৃত মানুষের কি ইউজ করা যায় বলছো? গয়নাগাটি? দেখো, আমি একটা জিনিস মনে করি, আমার নিজের কোনো আত্মীয় স্বজন, মানে আমার মা বলো বা কারুর কাছ থেকে আমি কখনো কোনো গয়নাগাটি পাইনি। হুম। মারা গেলে যদি তারা, তাদের ব্যাপার, তারা দেয়, না দিলে আমার কোনো ব্যাপারই না। যদি সেরকম কিছু হয় তো সেটা আমি গলিয়ে নেব, সেটাই কিন্তু আমি ব্যবহার করব না, কারণ ওর প্রতি একটা ডিজায়ার থাকে, যে এটা আমার ছিল, এটা আমার ছিল, এটার ডিজায়ার থেকে যায়। যদি ডিজায়ার পূর্ণ মানুষরা তোমাকে, যদি কেউ মন থেকে দেয় যে হ্যাঁ এটা আমি তোকে দিলাম, সেটা, আর যদি তুমি পেয়ে যাও তাহলে উচিত সেটা গলিয়ে ব্যবহার করা। আমার মৃত্যু ভীষণ ভয় লাগে। মৃত্যু নিয়ে ভেবো না, তোমার মৃত্যু তো তোমার কন্ট্রোলে নেই। তুমি সবসময় ঈশ্বরকে বলবে যেন আমার ভালোভাবে আমি বাঁচতে পারি। হ্যাঁ, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, খাট আলমারি এইসব, হ্যাঁ মানুষ তো করে ইউজ। যে কোনো দিন পইতে দিতে পারো স্বাগত। আমি একটা জিনিস নোটিস করেছি, আমি যবে থেকে রত্ন পড়েছি আমার মাইগ্রেন ট্রিগার করেনি, মানে ঘুমে মাঝে, আরে আমার যা মাইগ্রেন ছিল, মানে মাইগ্রেন লজ্জা পেয়ে যাবে, অনেক কমে গেছে। ডেথ পার্সনের বেডে শুতে পারবো, হ্যাঁ কেন পারবেন না, কিন্তু তার ভালোবাসার কিছু জিনিস চেঞ্জ করে দেবেন। হ্যাঁ, এটাই। ওইটুকু তো আমারও মনে আছে, তারপরটা ভুলে গেছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। কি সুন্দর, রবীন্দ্রনাথ যে কি। হয়তো মায়ের কোনো জিনিস স্মৃতি হিসেবে, হ্যাঁ সেটা তোমার মা যদি তোমাকে আনন্দ মনে দিয়ে থাকে সেটা নিশ্চয়ই রাখবে। না, ঘর ভালোবাসা আলাদা, ঘর আমিও খুব ভালোবাসি, আমি ঘরের প্রত্যেকটা জিনিস খুব গুছিয়ে রাখি। এবং আমার রুটিন আছে, সোমবারে এই ঘর, মঙ্গলবার ওই ঘর, সমস্ত কিছু। এবং যে দিদি সবসময় থাকে ওই দিদিও জানে, যেমন আমি বৃহস্পতিবারে কোনো জামা কাপড় কাচি, বৃহস্পতিবার জামা কাপড় কাচা ভালো নয়, কাচা বন্ধ। তাহলে এটা যখন বন্ধ, তার বদলে তুমি টেরাসে গাছদের তুমি ভালো মতন লালন পালন করবে, মানে একটু টাবগুলো পরিষ্কার করবে। হ্যাঁ, এটা কি সম্ভব নাকি? এটাই তো সম্ভব, এটা বারবার হবে।
তো রুটিনে সবসময় আমি তাই বলে কিন্তু এরকম না যে ঘরের প্রতি আমার বিশাল আকর্ষণ আছে। এখন এটা আমি থাকি, এটা আমার ডিউটি, এটাকে ঠিকঠাক করা। এটা আমার বাড়ি, অনেকে বলে না আমার বাড়িতে থেকেছে, আমার বাড়ির থেকে বেরিয়ে যাও। যে শাশুড়িরা বলে ছেলের বউকে যে আমার বাড়ির থেকে বেরিয়ে যাও। আমার বাড়ির থেকে বেরিয়ে যাও মানে বাড়িটা কি আপনার নাকি? আপনি তো বাড়িটা তৈরিই করেননি, অ্যাচিভই করেননি, আপনিও বাড়িতে বউ হয়ে এসেছেন, তাহলে আপনার বাড়ি কোথা থেকে হলো? এই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার সিট কভার, আমার চুলের কাটা, আমার সেফটি পিন, আমার কাপড়, উফ, ম্যাটেরিয়ালিস্টিক স্বপ্ন তার জন্য আমাদের তুমি সম্ভব না হলেও জন্মাতে হবে তোমাকে, এটা সিস্টেম। আচ্ছা এবার শেষ করি। আমি জানি না আজকে কি লাইভ হলো বা কি বললাম। মৃত মানুষের ছবি রাখা বারণ, তাহলে বাবা মায়ের কোনো ফটো কি বাড়িতে রাখবো না? কেন রাখবে না? দক্ষিণ দিকের ওয়ালে রাখবে, লিভিং রুমে রাখবে না। মৃত মানুষের ছবি ঠাকুর ঘরে বা লিভিং রুমে, সরি লিভিং রুমে বা এরকম জায়গায় রাখতে নেই যেখানে ঘুমাচ্ছে। মেসেজ করছো? আচ্ছা করো। আমার যা মেসেজ এসছে আমার তো হোয়াটসঅ্যাপ খুলতেই ভয় লাগছে। আহ নর্মাল থাকে বাট এরকম আমার কেন হয়? হতেই পারে। অনেকে তো রক্ত দেখে অজ্ঞান হয়ে যায়, অনেকে আবার রক্ত দেখে কিরকম আহ কিছু ব্যাপারই না, রক্ত খ্যাচখ্যাচ করে কাটছে, ব্যাঙ কাটার মতো মানুষ কাটছে, ওটা কোনো ব্যাপার না। দেখবে ডাক্তাররা নিজের মানুষের অপারেশন করতে পারে না, কেন কি বলতো? তো ওখানে মস্তিষ্ক কাজ করে না, ওখানে ইমোশন কাজ করে। যারা বলেন মস্তিষ্ক ইমোশন, তারা কচু জানে। ভয় পাওয়ার কি আছে? ভয় পাবে না। দেখ অনেকে তো আরশোলা দেখেও ভয় পায়। এটা তো তোমার কন্ট্রোলে নেই, তোমাকে একদম জাগতিক ইয়ে থেকে মুক্ত হতে হবে। তুমি যদি নিজেকে মুক্ত করতে পারো এই জন্মে, তাহলে হবে। না, তার মুক্তি নেই। দেহ দান করলে মুক্তি নেই। দেহ দান করার যার যার ব্যাপার, কিন্তু ঠিক না। আরে একটা মানে বেডরুম ছাড়া না তো আরেকটা ঘর তো আছে। শুধু তো মানুষের এরকম হয় না যে একটা বেডরুম আর একটা কিচেন আর বাথরুম, একটা ড্রয়িং রুম তো থাকে, সেখানে রাখবে। এমনি কারোর ফটো কোন দিকে রাখবে মানে? যে কোনো দিকে রাখতে পারো, পূর্ব দিকে, পশ্চিম দিকে। ঠিক আছে, বিক্রম হাসলো কেন? আমি কি কথা বললাম? আমার হাজবেন্ডকে আমার ঘরে আমি এখনো ফিল করি, যদিও আমি পিণ্ডদান করেছি। এটা হয় অনেক সময়, এটা মনের থেকেও হয়। পিণ্ডদান করলেও অনেক সময় আত্মার মুক্তি হয় না, আত্মার একটা লিমিটেশন আছে, মানে ওর মুক্তি মানে এই টাইম না হলে ও দেহ পাবে না, এরকম ব্যাপার থাকে। কোনো কিছুই দান করো, এটাকে তো দানই বলে না। দান কাকে বলে? তুমি ধরো এখন তোমার চোখটা যদি দান করে দাও, তোমার এই চোখটা এখন কাজে লাগে, এটাকে বলে দান। তুমি যে জিনিসটা ব্যবহার করো না, ধরো ধরো তুমি একটা ছেঁড়া ফাটা একটা জামা কাপড়, সেটা কি অন্য কাউকে দিয়ে যদি বলো দান দান করলাম, তাহলে সেটা দান হলো না, তাই না? ঠিক সেরকম তোমার যেটা তোমার যেটা শরীর না, তুমি সেটা কেন দান করবে? তুমি তো সেটা সৃষ্টিই করোনি, তোমার তো এটার উপর অধিকারই নেই, তুমি এটাকে দান করবে কেন? তাই না? কচু লাগছে, সুন্দর না অন্য কিছু? আমি আজকে যা ভাবে তাড়াহুড়ো করে বসলাম। যাই হোক, আচ্ছা আজকে এবার শেষ করি। এই টপিক আমাদের কোনোদিন শেষ হবে না। মানে মেয়ের পূর্ব দিকে রাখো, পশ্চিম দিকে রাখো, এই টপিক কখনোই শেষ হবে না। এগুলো হচ্ছে মানে হট কেক, সব সময় ভালো লাগে। কিন্তু এরপর আমরা নেক্সট টপিক ভাবছি, যেটা বললো বিষ্ণু রাগ নিয়ে করব। আমার অপর পরিচয়ের জন্য খুব রাগ ছিল, তিনি মারা গেছেন। দূর, কিচ্ছু করতে হবে না। তো আপনি একটু ভয় পাবেন কদিন কদিন, একটু বাথরুমে যেতে ভয় লাগবে, এই লাগবে, কোনো ব্যাপার না। না, কর্মফল তাই পাইনি, কর্মফল তো কিছুটা আছে, কিছুটা চেষ্টারও অভাব থাকে। আমার বন্ধুর হরোস্কোপ দেখে বলেছিলেন যে ওর ন্যাচারাল ডেথ হয়নি। কিভাবে বুঝলেন হরোস্কোপ দেখে? তাহলে যদি কিভাবে যদি নাই বুঝলাম, তাহলে আর আমার জন্য যারা বসে থাকে 4 মাস, তাহলে কেন বসে থাকে? সায়েন্সের জন্য তো মানুষ অনেক কিছুই করছে।
উন্নতির জন্য তো মানুষ মানুষকে খুনও করছে, কিন্তু রামও তো রাবণকে বধ করে তিনি কিন্তু ব্রহ্ম হত্যার জন্য পাপ নিবারণ করেছিলেন। হ্যাঁ, আজকে শেষ করি। সবাই খুব ভালো থাকুন। নেক্সট মানডে থেকে কিন্তু আবার রাশিফল দুপুরবেলা হবে, ঠিক আছে? দুপুর 3টে থেকে রাশিফল, আবার দুপুর 3টে। দিদি মারা যাবার পর বাড়ির যারা মারা গেছে তাদের সাথে দেখা হয় মানে? দেখো, আমি তো মারা গেছি তো অনেকবারই, কিন্তু মারা যাওয়ার পর কি হয় সেটা আমার মনে নেই। যেটুকুই আমি পড়লাম সেটা কঠোপনিষদ থেকে জেনে পড়লাম, বা যেটা জেনে বললাম, বা যারা প্রচুর বই থেকে একটা জিস্ট বললাম, হ্যাঁ। কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স আমার নেই। লাইভ এক্সপিরিয়েন্স হলে তখন তো সেটা তো ভুলে গেছি। তো এইটা করতে গেলে সেই লেভেলে যেতে হয়। বাট একটা জিনিস কুণ্ডলী মেডিটেশন করতে গিয়ে বুঝেছি, যেমন তুমি তোমার বুড়ো আঙ্গুলের ওপর, মানে পায়ের যে বুড়ো আঙ্গুল, তার ওপর ভর দিয়ে তুমি বডিটাকে তুলতে পারবে না, কিন্তু দীর্ঘকাল যদি প্র্যাকটিস করো তুলতে পারবে। ঠিক সেরকম তুমি নিজের সোলকে ইচ্ছা করলে হালকা করতে পারো, বডি ওয়েটের মতন সলিড করতে পারো, এবং ইউ ক্যান টাচ এনি বডি আদার সোল, ঠিক আছে? এই জন্য যখন একজন মানুষ আরেকজন মানুষকে জড়িয়ে ধরে তখন খুব ভালো লাগে। একটা টাচ তাকে অনেক কিছু চেঞ্জ করে দেয়। বাচ্চা যেমন মাকে জড়িয়ে ধরলে বাচ্চা একটা অদ্ভুত শান্তি পায়। এই শান্তিটা কি কোনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে যে কেন পায় বা কিসের থেকে পায়? সবকিছু ওভাবে ব্যাখ্যা করা যায় না। ভালোবাসা, দুঃখ, রাগ, হ্যাঁ, আমরা সবাই মারা গেছি অনেকবার। এই সুকৃতিদের তো এটা বডির নাম, সোলের তো কোনো নাম নেই। যেমন আমি 7 থেকে 8-এ উঠেছি, 8 থেকে 9-এ উঠেছি, সেরকম একটা বডির পর একটা বডিতে গেছি। পরে শুনবে শালিনী। আজকে শেষ করছি। নেক্সট অনুরণন কি নিয়ে? হাউ টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার। তবে একটা জিনিস মনে রাখবেন, রাগ কারা করে? রাগ হচ্ছে করে দুর্বল মানুষরা, ঠিক আছে? ওকে, আজকে শেষ করছি। খুব ভালো থাকুন, সবকিছু খুব ভালো হোক। নেক্সট মানডে, নেক্সট জন্মে বলতে যাচ্ছিলাম, নেক্সট মানডে দুপুর 3টে। আর যদি সম্ভব হয় ফ্রাইডে একটা ডেট অফ বার্থের লাইভ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আবার মানডে থেকেই হবে, ব্যাক টু ব্যাক। ওটা আমাদের ওই দেখে জিজ্ঞাসা করেছে আমার কোনো রিলেটিভ। তাহলে আমি ঠিকঠাকই জিজ্ঞেস করি, তোমরা আমাকে ভুলভাল ইনফরমেশন দাও। ঠিক আছে, চলো টাটা। ম্যাজিক জানো মানে কেন? এইটা শেষ করো টপিক। আমার এই আতকাচরা কথা বললে ভালো লাগে না। কেন ম্যাজিকের কথা কি বললে বলো তো? শিগগিরই ফার্স্ট লেখো। কেন, কি বিষয়ে বললে? এনি কোইন্সিডেন্স? কৃপনটা আরেকদিন হবে, ঠিক আছে? কৃপনটা নিয়ে আমার মনে হয় শুধু পড়লে হবে না, কৃপন নিয়ে কিছু কথা বলারও থাকবে। এবং কৃপনটা সবাইকে মন দিয়ে শুনতে হবে। কৃপনের একটা অদ্ভুত ব্যাখ্যা আছে তো। রবীন্দ্রনাথকে দিয়ে না, রবীন্দ্রনাথ আমার কাছে ভগবান, অনেকের কাছেই ভগবান। রবীন্দ্রনাথকে বুঝতে গেলে একটা জন্ম আহ না, এটা জানি না শ্রাবণীদি কেন আমাকে অনেকে বলে আরে আপনাকে খবরটা দিলাম এটা হয়ে গেল, আমাকে দিলাম এটা হয়ে গেল। হুম এটা অনেকে বলে, তুমি বললে আমাকে জানালে বেটার। কেন বেটার? বিকজ আমার পজিটিভ থিঙ্কিং যে শ্রাবণীদির শরীরটা খারাপ, যখন আমি শুনলাম তখন আমি ভাবলাম শ্রাবণীদি যেন ঠিক হয়ে যায়। আমি কারোর কথা শুনলে আমার মনে হয় ইস ওর এটা প্রবলেম, এই জন্য ঠিক হয়ে যায়। এটার জন্য আমার জীবনে যে কত ক্ষতি হয়েছে মানে, বাট আই এম ভেরি মাচ হ্যাপি পার্সন। ক্ষতি তো হোক, ক্ষতি না থাকলে তো শিক্ষা লাভ হয় না। মানুষকে চিনতে গেলেও অনেক ক্ষতিই করতে হয়। আমরা কত ক্ষতি করে, টাকার ক্ষতি করে জামা কাপড় কিনি সুন্দর দেখানোর জন্য, তারপর সেটাই একদিন বেকার হয়ে যায়। তো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় মানে এক্সপিরিয়েন্সটা, তাই না? যাই হোক, ভালো থাকো শ্রাবণীদি। আমার সংস্কার ছাড়া নেক্সট জন্মে একদমই না। সংস্কার মানে হচ্ছে আমাদের সংস্কার মানে অনেকটা কি বলতো, আমাদের আমাদের যে ডিজায়ার গুলো, হ্যাঁ, এবং পজিটিভিটি গুলো, সেগুলো। এবং আমরা সংস্কার মানে এটা না যে আমি এই জন্মে হিন্দু, পরের জন্মে আমি কি হব, এই সংস্কার না। যেমন আমার মধ্যে ভক্তিটা
সম্মান করাটা অন্যকে, ভালোবাসাটা, এটা একটা আহ এটা একটা সংস্কার, তাই না? টাটা, গুড নাইট।